আচ্ছা, আমার ডিসপ্লে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যালো, আমার ডিসপ্লে দেখা যাচ্ছে বা আমার কথা শোনা যাচ্ছে কিনা? জি স্যার, ডিসপ্লে দেখা যাচ্ছে, কোথাও শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকেই কোরআনের একটা আয়াত পড়লাম, সেটা হলো সূরা তাকবীর। সূরা তাকবীর এটা হচ্ছে আপনার ৮১ নম্বর সূরা। এই সূরার সর্বশেষ আয়াত, সূরা ২৯ নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ কিছুই ইচ্ছা করতে পারে না যদি আল্লাহ ইচ্ছা না করেন। আর তাছাড়া আমরা তো একটা আয়াতের কথা আমরা জানি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে কখনোই আপনি ইনশাআল্লাহ ছাড়া কোনো কিছু বলবেন না। দেখবেন আপনি, আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি সবসময়ই যখন বলি যে এটা হবে, এটা করবো, এই ধর আমি আমি কিন্তু ইনশাআল্লাহ বলি। আর এই কথাটা এখন এই কারণেই বলছি যে আমাদের ক্লাসটা হওয়ার কথা ছিল গত শুক্রবারে। তারপর কোনো না কোনো সমস্যার কারণে আমরা আহ পরপর ৩ বার আমাদের এই ক্লাসটা স্থগিত করতে হয়েছিল। আজকে আমাদের ১ সপ্তাহ পরে এই ক্লাসটা হচ্ছে। আমি এর জন্য আসলেই দুঃখিত। আপনাদেরকে একটু আহ, আপনাদের ডিস্টার্ব হলো আর কি কোর্সের মধ্যে। এরকম এর আগে কখনো হয়নি আমার। এর আগে একবার এরকম হয়েছে শিডিউলটা চেঞ্জ করা, বাট একটা টপিকের শিডিউল যে ২ বার বা ৩ বার চেঞ্জ হয়, এটা এর আগে কখনো হয়নি। যাই হোক, এখন আল্লাহ তাআলা ভালো জানেন কখন কি কোন বিপদে পড়বে, এটা তো বলা যায় না। এই জন্য সবসময় আসলে ইনশাল্লাহ বলতে হয়, যে আল্লাহ না চাইলে আসলে হয় না, এটাই আর কি। আর আজকে এই কোর্সের লাস্ট ক্লাস, 11 11 নম্বর ক্লাস হচ্ছে আজকে। আমি আশা করব, যদি এই কোর্সের এখনো পর্যন্ত যদি কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন কারো থেকে থাকে, আজকে লাইভে জিজ্ঞেস করবেন। মেসেঞ্জারে তো আছি আমরা, কিন্তু লাইভে যে জিনিসটা হয় অনেক সময়, যে আমরা একটু ড্র করে আরো ভালো করে বোঝাই দিতে পারি। তো যদি কারোর এ ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে এটা জিজ্ঞেস করতে পারেন। আর আজকে টপিক নিয়ে তো অবশ্যই জিজ্ঞেস করবেনই যদি বুঝতে না পারেন। একটা জিনিস, আমি মেসেঞ্জারে পোস্টেরিয়র এমআই এবং আপনার ডি উইন্টার প্যাটার্ন নিয়ে একটা প্রশ্ন এসেছিল। ওইটা নিয়ে আমি যতটুকু পসিবল আমি ভয়েস মেসেজ দিয়ে বা মেসেঞ্জারে আমি বোঝানোর চেষ্টা করেছি। তারপরে এখানে আমি একটু ছবি দিয়ে বোঝাতে চাচ্ছি, যে দেখেন, জাস্ট শুধু ছবি দিব, বাকি কথাগুলো আমি বলেই দিয়েছি, যে ছবি দিয়ে দেখাচ্ছেন যে কোনটা কেমন হয়। আচ্ছা, এটা এরকম। এখানে আমি ৩টা ছবি এঁকেছি, এগুলো সবই আপনার V2 3 4 এই এই রেজিয়নের আমাদের ইসিজি প্যাটার্ন। বলেন, এই যে পোস্টেরিয়র ইসিজির জন্য আমরা যে রেসিপ্রোকাল ডিপ্রেশনটা পাই অ্যান্টেরিয়র লিড গুলোতে, সেটার সীমানা হচ্ছে V4 পর্যন্ত। V4, আমাদের স্লাইডে কিন্তু V3 ছিল। আমাদের এসিএস ফাইলের যে স্লাইড ছিল ওখানে V3 ছিল, কিন্তু এটা আসলে ঠিক না, একটু কারেকশন করে দিবেন, যেটা V4 পর্যন্ত হবে। তো যাই হোক, আহ, আর ডিউইন্টার প্যাটার্ন হচ্ছে V1 থেকে V6, যে কোনো জায়গায় হতে পারে। V5এও হতে পারে, 6এও হতে পারে। এখন দেখেন, ডি উইন্টার বলতে আমরা বুঝাই যে আমরা স্লাইডে এটা লিখেও দিয়েছি, যে ডি উইন্টার হচ্ছে অ্যান্টেরিয়র স্টেমির প্রাথমিক স্টেট, প্রাথমিক একটা অবস্থা, মানে হাইপার অ্যাকিউট স্টেট বলা যায়। এখন হাইপার অ্যাকিউট বলতে আবার কেমন টি হয়, সেটা সেটা কিন্তু আমরা এসিএস ক্লাসে আমি বলে দিয়েছি, যে হাইপার অ্যাকিউট টি সবসময়ই দেখবেন যে এরকম কিউআরএস কমপ্লেক্স থেকে সরাসরি এরকম উপর দিকে উঠে যায়। এই যে এরকম কিউআরএস কমপ্লেক্স থেকে একদম উপরের দিকে উঠে যায়। এই যে মাঝখানে যে এরিয়াটা এসটি বলছে, যেটাকে টি এবং কিউআরএস কমপ্লেক্সের মাঝের যে এরিয়াটা, যেটাকে এসটি বলছি, সেই এসটিটা হাইপার অ্যাকিউট কন্ডিশনে বা হাইপার অ্যাকিউট প্যাটার্নে এতটা প্রেজেন্ট থাকে না। এখানে দেখেন পোস্টেরিয়র এমআই, এই যে এইটার কথা বলছি। এখানে আপনারা বলেন আমাকে
যে এটা যদি মার্ক করি, এটা 1 2 3, কোনটাতে এসটি সেগমেন্ট ভালো বোঝা যাচ্ছে একটু বলেন তো কেউ আমাকে। 1 নম্বর, 2 নম্বর না 3 নম্বর ছবিতে? হ্যালো, 2 নম্বর। 2 নম্বরে ভালো বোঝা যাচ্ছে? মানে 3-এর চেয়ে অ্যাটলিস্ট মনে হচ্ছে একটু। না, আমি 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 পুরা 3টার মধ্যে জিজ্ঞেস করেছি যে কোনটাতে এসটি সেগমেন্ট বড় মনে হচ্ছে, বড় দেখা যাচ্ছে, বলেন। আচ্ছা, 1 বড়। 2 না 3? আহ 1 নম্বরে। 3। 1 হ্যাঁ, নম্বরে। 1 নম্বর। কিন্তু আমি কিন্তু আমি বলেছি যেটা হাইপার অ্যাকিউট স্টেট, হাইপার অ্যাকিউট কন্ডিশনে এসটিটা একদম শর্ট হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে, ইভেন অনেক সময় থাকবেই না। মানে টিটা উপর বড় হয়ে যাবে এবং সেই টিটা একদম কিউরাস কমপ্লেক্স থেকেই উপরের দিকে ওঠা শুরু করবে। তাহলে বলেন যে কোন দুইটা ছবি, 1 নম্বর যেহেতু বললেন যে এসটিটা বড় দেখা যাচ্ছে, 2 নম্বর এবং 3 নম্বর, তাহলে 2 এবং 3 এই দুইটাকে যদি একই রকম ধরি, দেখেন 2 এবং 3 একই রকম, শুধু 2 নম্বরে আমি আরটা বড় করেছি আর 3 নম্বরে আরটা ছোট করেছি, এসটা বড় করেছি। বাট এসটির প্যাটার্ন কিন্তু অলমোস্ট সেম। এসটি যে আপস্লোপিং এবং শর্ট, মানে নাই বলা যায় অনেকটা। তাহলে কোনটাকে হাইপার অ্যাকিউট বলতে পারি? 2 নাকি 2 3 নাকি 1? 2 হচ্ছে হাইপার অ্যাকিউট। আচ্ছা, 2 অথবা 3। এখন 1 নম্বর তো হাইপার অ্যাকিউট বলছি না। এখন একটা জিনিস মনে রাখবেন যে এই ডি উইন্টার প্যাটার্নটা হচ্ছে একটা হাইপার অ্যাকিউট স্টেট অফ অ্যান্টেরিয়র এমআই, অ্যান্টেরিয়র স্টেমি। তাহলে ডি উইন্টার প্যাটার্নে এসটিটা শর্ট হবে, আর পোস্টেরিয়র ইসিজিতে এসটিটা এরকম একটু বড় হবে। আর এখানে দেখেন টিটা ছোট, আর এখানে টিটা কত বড়। যেহেতু হাইপার অ্যাকিউটে আমরা সবসময় বলি হাইপার অ্যাকিউট টি মানে হচ্ছে টিটা একটু বড়, তাহলে এরকম হয়। তো দু ক্ষেত্রেই কিন্তু আমাদের এসটি ডিপ্রেশন আছে। দেখেন আমি যদি আইসোইলেকট্রিক লাইনটা আমি যদি এক্সটেন্ড করি, এই যেখানে এসটি ডিপ্রেশন, এখানেও এসটি ডিপ্রেশন, এই যে যেখানে যে পয়েন্টটা নিচে আছে, এখানে যে পয়েন্ট নিচে আছে, এখানে তো আছেই এসটি ডিপ্রেশন। তাহলে পোস্টেরিয়র এমআই এর সাথে ডি উইন্টার প্যাটার্নের এই যে শেপের পার্থক্যটা, এটা কি আপনারা বুঝতে পারছেন? ডি উইন্টার, এই দুইটাকে 2 এবং 3 নাম্বারকে আমরা বলছি ডি উইন্টার প্যাটার্ন। এবং ডি উইন্টার প্যাটার্নের ক্ষেত্রে আরটা কিন্তু ছোট হতে পারে, কিন্তু পোস্টেরিয়র এমআই এর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আরটা হবে বড়। এটা একটা মানে পয়েন্টই বলা হয় যে পোস্টেরিয়র এমআই এর ক্ষেত্রে এরকম প্যাটার্ন, আরটা বড় হবে, এসটি ডিপ্রেশন, টলার এসটি ডিপ্রেশন এবং আপস্লোপিং টি। এখন আরেকটা ব্যাপার যেটা, যে আপনার স্লাইট এসটি এলিভেশন ইন এভিআর, যেটা আমরা ডি উইন্টার প্যাটার্নের একটা ক্রাইটেরিয়া পড়ি, এটা একটা অপশনাল ক্রাইটেরিয়া, এটা নাও থাকতে পারে। পোস্টেরিয়র এমআইতেও তো এটা থাকে না, আবার অনেক সময় এটা থাকে, ডি উইন্টারে থাকে। আচ্ছা, এখানে উপস্থিত আছেন এমন কেউ যারা ডি উইন্টার বা পোস্টেরিয়র এমআই নিয়ে আমি যে মেসেঞ্জারে যে মেসেজটা দিয়েছি ওটা আপনারা খেয়াল করেছেন? এখন কি কোরিলেট করতে পারলেন? আচ্ছা, সম্ভবত নাই। আমরা চলে আসি আজকের টপিকে। আজকে আমাদের টপিক হচ্ছে প্রি এক্সাইটেশন সিনড্রোম, পিডিয়াট্রিক ইসিজি, হাইপো অ্যান্ড হাইপারক্যালিমিয়া অ্যান্ড ডেক্সট্রোকার্ডিয়া। প্রি এক্সাইটেশন সিনড্রোম, তার আগে আমি আপনাদেরকে একটা ছবি একে একটু দেখাতে চাচ্ছি। এইটা হচ্ছে হার্ট, এটা এসএ নোড, এটা এভি নোড, এভি নোড থেকে এসে রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ, এটা আবার দুই ভাগে ভাগ হয়। ওকে, ভালোভাবে খেয়াল করুন। যখন এসএ নোড থেকে ইম্পালস জেনারেট করবে, এসএ নোড থেকে ইম্পালস জেনারেট করে যখন এভি নোডে আসলো, তখন ইসিজিতে আমরা পেলাম পি ওয়েভ, আমরা পেলাম পি ওয়েভ। তারপর যে ঘটনাটা ঘটে, এই যে ইম্পালসটা এবি নোডের ভিতর যখন এবি নোডে আসলো, এবি নোডের ভিতর কিছুক্ষণ স্টে করে, এখানে ইম্পালসটা কিছুক্ষণ স্টে করে, একটু ডিলে হয়। এই ডিলেটাকে বলতেছি এভি নোডাল ডিলে, এটাকে বলে এভি নোডাল ডিলে। এবং তখন আমরা পির পরে কি পাই? একটা ইসিজিতে পির পরে, কিউআরএস কমপ্লেক্সের আগে কি পাই পি ওয়েভের পরে? বলেন একজন। পিআর ইন্টারভাল। পির পরে পিআর ইন্টারভেল ইজ ইকুয়াল টু কি? আচ্ছা, পিআর ইন্টারভেল ইজ ইকুয়াল টু পি ওয়েভ প্লাস পিআর সেগমেন্ট। তাহলে পি Segment. ওয়েভ পরে কি পাচ্ছি?
পিয়ার সেগমেন্ট। পেয়ার সেগমেন্ট। পেয়ার সেগমেন্ট। হ্যাঁ, পিয়ার সেগমেন্ট। তাহলে যতক্ষণে ইম্পালসটা এসএ নোড থেকে এভি নোডে আসলো, ঠিক ততক্ষণে আমরা পেলাম পি ওয়েভ। এটা তো আমরা আগে থেকে জানি, এই কারণে পি ওয়েভ বড় হলে আমরা অ্যাট্রিয়াল হাইপারট্রফি বলি, এটা আমরা জানি। তারপর যখন এভি নোডের ভেতর কিছুক্ষণ ইম্পালসটা ডিলে হলো, মানে স্লো হয়ে গেল, তখন আমরা পিয়ার সেগমেন্টটা পেলাম। তাহলে পিয়ার সেগমেন্ট কি ইন্ডিকেট করছে? এভি নোডাল ডিলে। এভি নোডাল ডিলেটাকে ইসিজিতে আমরা পিয়ার সেগমেন্ট হিসেবে দেখতে পাচ্ছি। তারপর অল্প কিছুক্ষণ স্টে করার পর, কারণ কেন স্টে করে? বিকজ এভি নোডের যে সেলগুলো আছে, কন্ডাক্টিং যে সেলগুলো আছে, এগুলো একটু স্লো, তাদের মানে ইন্টারসেলুলার যে আপনার কানেকশন, এগুলো স্লো। এগুলো এই কারণে হচ্ছে এভি নোডের মধ্যে আপনার ইম্পালসটা স্লো হয়। তারপর যখন এভি নোড থেকে আবার এটা বের হয়ে আসবে, বের হয়ে হিজ বান্ডেলে চলে আসবে, এই যে বান্ডেল অফ হিজ চলে আসবে, তারপর আবার সে ফার্স্ট অ্যাজ ইউজুয়াল দ্রুত সে ভেন্ট্রিকলে চলে এসে ভেন্ট্রিকলকে ডিপোলারাইজেশন করবে। আর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন করা শুরু হয়ে গেলেই তখন আমাদের শুরু হয়ে যাবে কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স ইজ ইকুয়াল টু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। যখন এভি নোড থেকে বের হয়ে সে চলে আসলো, বান্ডেল অফ হিজ ক্রস করে যখনই রাইট অথবা লেফট বান্ডেলে মানে দুই ভাগে ভাগ হয়ে গেল, তখনই শুরু হয়ে গেল আমাদের কিউআরএস কমপ্লেক্স। তারপর আবার টি পাবো কখন? যখন ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হবে। সেটা আমাদের আজকের বিবেচ্য বিষয় নয়। আজকে আমাদের যে বিষয়টা দেখার সেটা হচ্ছে এই পিয়ার সেগমেন্ট। তাহলে পিয়ার সেগমেন্টটা কি ইন্ডিকেট করছে? এবি নোডাল ডিলে। এভি নোডাল ডিলে। ওকে, এখন দেখেন আমি কি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এভি নোড। যদি কোনো কারণে, আচ্ছা প্রথমে আমি বলে নেই ভালোভাবে খেয়াল করুন। এই যে এট্রিয়াম, এই যে এটা রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল, এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে ইম্পালস পাস করার জন্য শুধুমাত্র একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে বান্ডেল অফ হিজ। এই যে এভি নোড থেকে বান্ডেল অফ হিজ, এখান দিয়ে যে একটা আপনার কন্ডাক্টিং যে পাথ হয়ে যাবে, বান্ডেল অফ হিজ যাবে, সেই জায়গা দিয়েই শুধুমাত্র ইম্পালস এভি নোড বা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুল আসতে পারে। এই জায়গাগুলো দিয়ে আসতে পারে না। এই যে এই জায়গাগুলোতে আসতে পারে না বিকজ এখানে একটা ফাইব্রাস একটা বাউন্ডারি থাকে। হ্যাঁ, ফাইব্রাস একটা আপনার ওয়াল থাকে, যার কারণে এই জায়গা দিয়ে কোনো ইউজুয়ালি একটা হেলদি হার্টে কোনো ইম্পালস আসে না, শুধুমাত্র এই পাথওয়ে দিয়েই আসে। এখন আমার প্রশ্ন, এভি নোডের ভেতর দিয়ে যখন আসে, তখন এভি নোডের ভেতর কিছুক্ষণ ইম্পালসটা রেস্ট করে, স্লো থাকে। রেস্ট করার কারণে তখনই আমরা ইসিজিতে পিয়ার সেগমেন্টটা পাচ্ছি। যদি কখনো এরকম হয় যে ইম্পালসটা এসে এভি নোডের মধ্যে আর না গিয়ে এভি নোডকে বাইপাস করে এখান দিয়ে চলে আসে, এই যে ছবিটা দেখেন, আবার দেখেন, এই যে এখান থেকে গ্রিন কালার ইম্পালসটা আমি গ্রিন কালার দেখাচ্ছি, এখান থেকে এসে এভি নোডকে বাইপাস করে বান্ডেল অফ হিজের সাথে কানেক্ট হয়ে আবার সে নিচের দিকে চলে গেল। এখন আমি আপনাদেরকে বলেছি শুধুমাত্র কন্ডাক্টিং পাথওয়ের মধ্যে ডিলেটা হয় শুধুমাত্র এভি নোডে। এই এভি নোডটাকে যদি বাইপাস করা যায় কোনো কারণে, তাহলে আমাদের ইসিজিতে কোন জিনিসটা আমরা পাবো না? পিয়ার সেগমেন্ট। ভেরি গুড, পিয়ার সেগমেন্ট আমরা পাবো না। তখন কেমন পাবো ইসিজি আমরা একটু দেখি। বুঝতে পারছেন যে এখানে যে কেমন হয়েছে? পিয়ার সেগমেন্ট কি আছে? পিয়ার সেগমেন্ট এখানে নাই। এখন যদি পিয়ার সেগমেন্ট না থাকে, তাহলে পিয়ার ইন্টারভ্যাল বলতে আমরা বুঝি পিয়ার সেগমেন্ট প্লাস পি ওয়েভের লেন্থ। এখন যদি পিয়ার সেগমেন্ট না থাকে, তাহলে পিয়ার ইন্টারভ্যাল মানে টোটাল পিয়ার ইন্টারভ্যাল কমে যাবে নাকি সেম থাকবে?
বলেন এখন দেখেন এই যে নিচের ছবিটাতে দেখেন এখানে পিয়ার সেগমেন্টে নাই, তার মানে পিয়ার ইন্টারভেল বলতে শুধুমাত্র এই পি ওয়েভটাকেই বোঝাবে, বিকজ পিয়ার সেগমেন্ট অ্যাবসেন্ট, পিয়ার সেগমেন্ট 0। তাহলে পিয়ার ইন্টারভেল ইজ ইকুয়াল টু পি ওয়েভ প্লাস 0, দ্যাট মিনস শুধু পি ওয়েভ। আর এখানে আগে তো নর্মালি পিয়ার সেগমেন্ট ইজ ইকুয়াল টু পি ওয়েভ প্লাস পিয়ার ইন্টারভেল ইজ ইকুয়াল টু পি ওয়েভ প্লাস পিয়ার সেগমেন্ট ছিল। কিন্তু এখন যদি আমি পিয়ার ইন্টারভেলের হিসাব করি দ্বিতীয় নম্বর ছবিতে, তাহলে শুধুমাত্র পি ওয়েভটাই পাবো, বিকজ পিয়ার সেগমেন্ট ইজ 0। তাহলে এই ক্ষেত্রে সেকেন্ড ছবিতে পিয়ার সেগমেন্টটা একটু ছোট হয়ে যাবে না? পিয়ার ইন্টারভেলটা ছোট পাওয়া যাবে না বলেন? জি স্যার, পিয়ার ইন্টারভাল কমে যাবে। হ্যাঁ, পিয়ার ইন্টারভেল কমে যাবে। কিন্তু কিউআরএস কমপ্লেক্স কিন্তু যেমন ছিল তেমনই আছে, কিউআরএস কমপ্লেক্সে কোনো সমস্যা আমাদের হয়নি। এখন এটা একটা কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা বলছি এলজিএল সিনড্রোম। এলজিএল সিনড্রোম। এলজিএল সিনড্রোমে কি হয়? এলজিএল সিনড্রোমে হয় যেটা, যে এই এভি নোডের পাশ দিয়ে একটা বাইপাস ট্র্যাক্ট থাকে, যে বাইপাস ট্র্যাক্টকে বলা হয় যে বান্ডেল অফ জেমস, নাম হচ্ছে বান্ডেল অফ জেমস। সেটা কি করে? সেটা এই বাইপাসটা জাস্ট এভি নোডকে বাইপাস করে এসে বান্ডেল অফ হিজে কানেক্ট করে। দ্যাট মিনস ইম্পালসটা এসে শুধুমাত্র এভি নোডকে বাইপাস করে, এভি নোডকে ওভারলুক করে শুধুমাত্র বান্ডেল অফ হিজে চলে আসে, আদারওয়াইজ নর্মাল, বাকি সবকিছু ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কন্ডিশন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। এটা হচ্ছে এসএ নোড, এটা এভি নোড। ইম্পালস যখন আসে, তখন তো এভাবে আসে, এভাবে আসে, এভাবে আসে, এভাবে আসে, এভাবে আসে, মানে এইভাবে ছড়ায় আর কি। হ্যাঁ, এখানে এতগুলো হবে না, 3টা হবে, 3টা, কারণ ইন্টার নোডাল 3টা পাথ হয়ে থাকে। তারপরে আবার মাসল সেল দিয়ে তো আসলে হোল অ্যাট্রিয়ামে আপনার ইম্পালসটা স্প্রেড করবেই, বাট আমি পাথর কথাটা বলছি যে ইন্টারনোডাল 3টা পাথ হয়ে থাকে। আচ্ছা, আরেকটা কন্ডিশন যেটাতে আপনার ওই যে বাইপাস ট্র্যাক্ট আমরা বলেছিলাম যে একটা এক্সট্রা কানেকশন, আমরা এলজিএল সিনড্রোমের ক্ষেত্রে যেটা বলেছিলাম, এক্ষেত্রেও একটা কানেকশনের কথা আমি বলবো, যেটা আপনার এই জায়গাটাতে কানেক্ট করে দিচ্ছে, এট্রিয়ামের সাথে ভেন্ট্রিকলকে কানেক্ট করে দিচ্ছে। তাহলে কি কি হচ্ছে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। ইম্পালস এখানে আসছে, ইম্পালসটা আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে। এই ইম্পালসটা মানে এই রিজিয়নে যে ইম্পালসটা আসলো, সেটা এসে যখন এখানে পৌঁছালো, তখন এখানে একটা একটা বাইপাস ট্র্যাক্ট, একটা কানেকশন কিন্তু পেয়ে গেল। সে এই কানেকশন পাওয়ার সাথে সাথে সেই কানেকশন দিয়ে সে ভেন্ট্রিকলে চলে আসলো। একটা নর্মালি হার্টের এখানে কোনো কানেকশনই থাকে না, থাকার কথা না, কিন্তু যদি কখনো এরকম কোনো এক্সট্রা কানেকশন থেকে থাকে, তখন কি হবে? এখান থেকে ইম্পালস ভেন্ট্রিকলে চলে আসলো। ভালো করে খেয়াল করে দেখুন, আমাদের মেইন ইম্পালস ততক্ষণেও ভেন্ট্রিকলে মেইন যে পাথ হয়ে এই যে এভি নোড, তারপরে এই যে বান্ডেল অফ হিজ, ততক্ষণে কিন্তু বান্ডেল অফ হিজ হয়ে ভেন্ট্রিকলে আসে নাই। তখন ইম্পালসটা মাত্র এভি নোডের মধ্যে আছে, দেখেন, মাত্র এভি নোডের মধ্যে আছে। এই যে দেখেন, এসএ নোড থেকে এই পাথওয়ে দিয়ে ইম্পালস যতক্ষণে এভি নোডে চলে আসবে, এই পাথওয়েতে ততক্ষণে এইখানে এসে সাথে সাথে সে, মানে যতক্ষণ এই ইম্পালসটা এভি নোডের মধ্যে থাকবে, ততক্ষণে এই ইম্পালসটার সাথে সাথে এই ট্র্যাক দিয়ে ভেন্ট্রিকলে পৌঁছে গেছে। কিন্তু মেইন যে পাথওয়ে দিয়ে তখন ইম্পালস কিন্তু আমাদের ভেন্ট্রিকলে আসে নাই। তাহলে কি হবে? কিন্তু আমরা জানি যে ভেন্ট্রিকলে, দেখেন ভেন্ট্রিকল কি কারেন্ট পাওয়া শুরু করে দিছে না? এখানে মেইন মেইন ট্র্যাক্ট দিয়ে আমাদের ইম্পালস যদিও এখনো ভেন্ট্রিকলে পৌঁছায় নাই, বাট বাইপাস ট্র্যাক্ট দিয়ে ভেন্ট্রিকল কি কারেন্ট পাওয়া পেয়ে গেছে অলরেডি ইম্পালস? বলেন। জি স্যার। হ্যাঁ, ভেন্ট্রিকল যদি ইম্পালস পেয়ে যায়, তাহলে সাথে সাথে আমরা কি জানি যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শুরু হয়ে যাবে। আর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। ওকে, তাহলে ইসিজি এরকম পাওয়া যাবে। ইসিজিতে আমরা কি পিআর সেগমেন্ট পাবো? পিআর সেগমেন্ট পাওয়ার আগেই তো কিউআরএস কমপ্লেক্স শুরু হয়ে যাবে। দেখেন, পিআর সেগমেন্ট পেতে হলে কি করা লাগতো?
পিআর সেগমেন্ট হচ্ছে কিউআরএস কমপ্লেক্স তখনও শুরু হবে না, মানে পি ওয়েভের পরে কিউআরএস কমপ্লেক্স তখনও শুরু হবে না, তখন মানে সেরকম পজিশনে সেরকম সিচুয়েশনে আমরা পিআর সেগমেন্টটা পাবো। কিন্তু যেহেতু এবি নোডের মধ্যে ডিলে হচ্ছে, ঠিক আছে, পিআর সেগমেন্ট আমরা পেতাম, কিন্তু অলরেডি বাইপাস ট্র্যাক্ট দিয়ে ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন শুরু হয়ে গেছে, মানে কিউআরএস কমপ্লেক্স ফর্ম করা শুরু হয়ে গেছে। তাহলে কিউআরএস কমপ্লেক্স ফর্ম করা শুরু হয়ে গেলে আর পিআর সেগমেন্ট আমরা পাচ্ছি না। এখন কিউআরএস কমপ্লেক্সটা এরকম, যেহেতু কিউআরএস কমপ্লেক্স যদি কারেন্ট কোনো একটা সিঙ্গেল ভেন্ট্রিকল আগে পায়, দুইটা একই সাথে না পেয়ে, তাহলে সেই কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হয় নাকি ন্যারো হয়? বলেন। ওয়াইড Wide. হবে। হ্যাঁ, ওয়াইড হবে। এটা তো আমি বলছি, বান্ডেল ব্রাঞ্চ ব্লক বলেন, ভেন্ট্রিকুলার অরিজিন বলেন, পেসমেকার রিদম বলেন, সবকিছুতেই একটা মানে যে কোনো একটা ভেন্ট্রিকল আগে কারেন্ট পাচ্ছে, দ্যাটস ওয়াই কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হবে। তাহলে সেক্ষেত্রে কিউআরএস কমপ্লেক্স যখন শুরু হয়ে যাবে, তখন সেটা সোজা কি উপরের দিকে উঠবে নাকি ওয়াইড হবে? এই যে এরকম ওয়াইড হয়ে উপরের দিকে উঠতে থাকবে, এই যে এরকম একটা অ্যাঙ্গেল করে দেখেন, এই যে এটা পি ওয়েভ, তারপর এটা সোজা কিন্তু উপরের দিকে ওঠার কথা ছিল, কিন্তু সোজা উঠলে তো কিউআরএস কমপ্লেক্স ন্যারো হয়ে যেত, কিন্তু কিউআরএস কমপ্লেক্স তো হবে ওয়াইড, যার কারণে সে একটু এই যে অ্যাঙ্গেল করে এই দিকে উঠতে থাকে, অবলিক করে উঠতে থাকে। কিন্তু যতক্ষণে যতক্ষণে এই ধরেন এতটুকু উঠে গেল, মানে ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন শুরু হয়ে গেছে, ততক্ষণে আমাদের ওই যে সময়টা মেইন ট্র্যাক্ট দিয়ে কারেন্ট আবার চলে আসলো, দেখেন একটু, এই যে মেইন ট্র্যাক্ট দিয়ে কারেন্টটা আবার চলে এসে আবার অ্যাজ ইউজুয়াল ভাবে আমাদের ভেন্ট্রিকলকে ডিপোলারাইজেশন শুরু করে দিল। তার মানে এখানে যে ঘটনাটা ঘটলো, যে কারেন্ট ঠিকই মেইন ট্র্যাক দিয়ে আসতেছে, জাস্ট এর মাঝখানে হঠাৎ করে একটু যে বাইপাস ট্র্যাক্ট দিয়ে কিউআরএস কমপ্লেক্সে কোনো একটা সাইডে রাইট অথবা লেফট ভেন্ট্রিকলে কি আপনার কারেন্টটা আগে চলে এসে জাস্ট একটু ওয়াইড কিউআরএস কমপ্লেক্স ফর্ম করার একটা টেন্ডেন্সি দেখায়। কারণ টেন্ডেন্সি দেখায় এই কারণে বলছি, যে কারণ এটা তো আর সাস্টেইন করছে না, যে পার্শিয়াল ডিপোলারাইজেশন তো আর সাস্টেইন করছে না, পার্শিয়াল মানে শুধু রাইট অথবা শুধু লেফট, বিকজ এটা কিছুদূর চলে আসার পরপরই আবার দেখেন এই যে মেইন ট্র্যাক দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস সে দুই ভেন্ট্রিকলকে সমানভাবে ডিপোলারাইজেশন, মানে পার্শিয়ালিটি আর থাকলো না, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে গেল, ইকুয়াল ইম্পালস পেয়ে গেল। যখন ইকুয়াল ইম্পালস পেয়ে যাবে, তখনই আবার এটা আমাদের সোজা হয়ে যাবে, ইকুয়াল ইম্পালস পেয়ে গেলে আবার এটা সোজা হয়ে যাবে, এই যে সোজা খাড়া, তারপর আবার অ্যাজ ইউজুয়াল। তাহলে এইখানে আমরা যে জিনিসটা পেলাম, এই যে অবলিক একটা পিআর সেগমেন্ট যেখানে আমাদের পাওয়ার কথা ছিল, সেখানে একটা অবলিক একটা ওয়েভ পেলাম আমরা। এই ওয়েভটাকে স্পেশাল একটা নাম বলে, এটাকে বলে ডেল্টা ওয়েভ। আচ্ছা, এতক্ষণ আমি যেটা বললাম এটা বোঝেন নাই কে বলেন? ঠিক আছে, সবাই বুঝতে পারছেন তাই না? তাহলে আর এই বাইপাস ট্র্যাক্টটাকে আমরা কি বলছি? এই বাইপাস ট্র্যাক্টটাকে, এই যে বাইপাস পাথওয়ে, এটাকে বলছি আমরা বান্ডল অফ কেন্ট। আর এই কন্ডিশনটাকে বলছি আমরা ডাব্লিউপি-ডাব্লিউ সিনড্রোম, ওলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, ডাব্লিউপি-ডাব্লিউ সিনড্রোম। এখন তাহলে এলজিএল সিনড্রোম এবং ডাব্লিউপি-ডাব্লিউ সিনড্রোম, এই যে এলজিএল বলতেছিলাম কোনটাকে, যে শুধু পিআর সেগমেন্টটা থাকবে না, কিন্তু কিউআরএস কমপ্লেক্সটা ন্যারোই থাকবে, বিকজ এখানে এই যে দেখেন এখানে শুধুমাত্র ইম্পালসটা এবি নোডকে বাইপাস করে আসছে, কিন্তু সেটা মেইন ট্র্যাকেই আছে, কোনো ভেন্ট্রিক্যালি কোনো দিক দিয়ে আগে ইম্পালস পাচ্ছে না, একটু আগে ইম্পালস পাচ্ছে না কেউ। যখনই পাচ্ছে একটু দেরি করে একটু তাড়াতাড়ি পেলেও, মানে যে এবি নোডাল ডিলেটাকে ওভারলুক করে তাড়াতাড়ি পেলেও কিন্তু একই সাথে পাচ্ছে, যার কারণে আমাদের কিউআরএস কমপ্লেক্সটা একদম সেম থাকবে, কিউআরএস কমপ্লেক্স সেম থাকবে, শুধুমাত্র পিআর সেগমেন্ট না থাকার কারণে পিআর ইন্টারভেলটা হয়ে যাবে শর্ট। আর এইখানে যেটা হচ্ছে যে যেহেতু বাইপাস ট্র্যাক্টের কারণে একটু সময়ের জন্য হলেও কোনো একটা ভেন্ট্রিকল আপনার পার্শিয়ালি আগে ইলেকট্রিসিটি বা ইম্পালস পাচ্ছে, যদিও পরবর্তীতে আবার সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে মেইন ট্র্যাক্টের
পেয়ে সেই একটুখানি সময়ের জন্য পাওয়ার কারণে কিউআরএস কমপ্লেক্সটা একটু ওয়াইড হওয়ার চেষ্টা করবে এবং অবলিক একটা ওয়েব পাওয়া যাবে, যেটাকে বলছি আমরা ডেল্টা ওয়েব। বুঝতে পারছেন আপনারা ঘটনাটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন এখানেও আমি যদি বলি যে ডাব্লিউপিডব্লিউ সিনড্রোমের পিআর ইন্টারভেল, পিআর সেগমেন্ট কিন্তু নাই। এটা কিন্তু পিআর সেগমেন্ট না, কারণ পিআর সেগমেন্ট হইতে হলে আমাদের আইসোইলেক্ট্রিক লাইনে থাকতে হইতো। এটাকে আমরা বলতেছি ডেল্টা ওয়েভ। দেখেন এই যে শুধু ব্ল্যাকিশ পার্টটা, কিন্তু এখানেও পিআর সেগমেন্ট, পিআর ইন্টারভেল বলতে যদি আমরা বুঝাই তাহলে শুধু পি ওয়েভকেই বোঝাবো এখানে। তাহলে এখানেও কিন্তু পিআর ইন্টারভেলটা শর্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দুই ক্ষেত্রেই পিআর, আচ্ছা তাহলে ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম এবং এলজিএল সিনড্রোম দুই ক্ষেত্রেই পিআর ইন্টারভেল আমরা পাচ্ছি শর্ট, বাট ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম এবং এলজিএল সিনড্রোমের মধ্যে কি পার্থক্যটা আছে তাহলে বলেন তো একজন বুদ্ধি করে? ডেল্টা ওয়েভ, ডেল্টা ওয়েভ, ডেল্টা ওয়েভ। ডেল্টা ওয়েভ কার থাকবে? ডাব্লিউপিডব্লিউ তে থাকবে। ডাব্লিউপিডব্লিউ তে। কিউআরএস কমপ্লেক্স কার নরমাল থাকবে বা ন্যারো থাকবে আর কার ওয়াইড হবে? এই যে দেখেন ডেল্টাতে ডাব্লিউপিডব্লিউ তে ওয়াইড থাকবে কিউআরএস টা, আর এলপিজি তে ন্যারো থাকবে। এলজিএল, এলপিজি না, এলজিএল। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে কেন ওয়াইড হচ্ছে কারণ আমরা এখান থেকে এই যে একদম এখান থেকেই আমরা কিউআরএস কমপ্লেক্সটা হিসাব করে শুরু করে দিয়েছি, বিকজ এখান থেকেই আমাদের আইসোইলেক্ট্রিক লাইনটা ক্রস করে উপরে অথবা ইদার উপরে ইদার নিচে, ইদার উপরে অর নিচে, মানে উপরে উঠুক বা নিচে নামুক আমাদের কিউআরএস কমপ্লেক্স কিন্তু কাউন্ট শুরু হয়ে যাবে। উপরে উঠলে আর, নিচে নামলে কিউ, তাই না? পির পরে যেহেতু এটা উপরে উঠে গেছে তাই এখান থেকে আমাদের কিউআরএস কমপ্লেক্সটা কাউন্ট হবে। এখান থেকে কাউন্ট করলে অনেক এই যে ওয়াইড দেখা যাচ্ছে, ওয়াইড কারণ এই যে এটা একটা অবলিক। আর কেন ওয়াইড হবে? বিকজ পার্শিয়াল ডিপোলারাইজেশন ছিল আমাদের ভেন্ট্রিকল, বাট এলজিএল এ কোনো পার্শিয়াল ডিপোলারাইজেশন ছিল না, যার কারণে কিউআরএস কমপ্লেক্সটা কোনো অবলিকলি ওঠে নাই, সোজা উপরের দিকে উঠে গেছে এবং আমাদের টোটাল কিউআরএস কমপ্লেক্সের যে দূরত্বটা বা প্রস্থটা এটা সমান অথবা মানে নর্মাল অথবা ন্যারো। এখন প্রি এক্সাইটেশন, এই দুইটাই হচ্ছে আমাদের প্রি এক্সাইটেশন সিনড্রোমের পার্ট। প্রি এক্সাইটেশন বলতে তাহলে কি বুঝাচ্ছি? প্রি এক্সাইটেশন বলতে বুঝাচ্ছি যে নর্মাল যে কন্ডাক্টিং পাথওয়ে এসএ নোড থেকে এবি নোড, তারপর বান্ডল অফ হিস, তারপর রাইট বান্ডল ব্রাঞ্চ, লেফট বান্ডল, এই যে নর্মাল পাথওয়ে দিয়ে যে যাওয়ার কথা, কোনো কারণে যদি নর্মাল পাথওয়ে দিয়ে না গিয়ে মানে একটু অ্যাবনর্মাল কোনো পাথওয়ে বা বাইপাস কোনো ট্র্যাক্ট বা বাইপাস কোনো পাথওয়ে দিয়ে যদি ভেন্ট্রিকুলার কারেন্টটা পৌঁছে যায় এবং সেটা যদি আগে পৌঁছে যায় তাহলে সেটাকে আমরা বলতেছি প্রি এক্সাইটেশন। বিকজ নর্মালি যখন ভেন্ট্রিকুলার এক্সাইটেড হওয়ার কথা ছিল, এক্সাইটেড মানে ডিপোলারাইজেশন, নর্মালি যে সময় ভেন্ট্রিকুলারকে ডিপোলারাইজেশন করার কথা ছিল বাইপাস ট্র্যাক্টের মাধ্যমে একটু আগে কারেন্ট পাওয়ার কারণে তার থেকে একটু আগেই ভেন্ট্রিকুলারটা ডিপোলারাইজেশন শুরু হয়ে যাচ্ছে, যার কারণে আমরা সেটাকে বলছি প্রি এক্সাইটেশন, মানে একটু আগে এক্সাইটেড হয়ে যাওয়া ভেন্ট্রিকুলার প্রি এক্সাইটেশন সিনড্রোম। এলজিএল এ কি হচ্ছে? এলজিএল এ এবি নোড কে ক্রস করার কারণে এবি নোডাল যে ডিলে মানে যে দেরিটা হইতো সেই দেরিটা হচ্ছে না, মানে দেরি হলে যখন ভেন্ট্রিকলটা ডিপোলারাইজেশন হইতো, যেহেতু এবি নোডাল ডিলেটা হচ্ছে না, দেরি হচ্ছে না, একটু আগে মানে একটু আগেই ডিপোলারাইজেশন হয়ে যাচ্ছে, মানে বিফোর দ্য সাপোজড টাইম। আর ডাব্লিউ সিনেমার ক্ষেত্রে তো একদম বাইপাস ট্র্যাক্টের মাধ্যমে সরাসরি কোনো একটা ভেন্ট্রিকল তো আগে হয়েই যাচ্ছে। এটাকেই বলছি আমরা প্রি এক্সাইটেশন সিনড্রোম এবং ডাব্লিউ সিনড্রোম, এলজিএল সিনড্রোম। আপনারা আমি তো স্লাইড দিয়ে দিয়েছিলাম অনেকদিন আগে, আপনারা স্লাইডটা নিশ্চয়ই পড়ে ফেলেছেন। আচ্ছা যে দেখেন প্রি এক্সাইটেশন সিনড্রোম, pre-excitation of heart means depolarization of the ventricle before from AV node via accessory pathway। মানে এবি নোড দিয়ে যখন আপনার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হওয়ার কথা ছিল, বাট তার আগেই যদি হয়ে যায় কিভাবে? এক্সেসরি পাথওয়ে দিয়ে। ওই যে আমরা বাইপাস যে পাথওয়ে বলছি ওটাই হচ্ছে এক্সেসরি পাথওয়ে। এটা দুই ধরনের হতে পারে, ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম আর লাউন গ্যানং লেভাইন সিনড্রোম অথবা এলজিএল সিনড্রোম। ডাব্লিউপিডব্লিউ সিনড্রোমে যেটা হচ্ছে যে প্রি এক্সাইটেশন সিনড্রোম থ্রু বান্ডল অফ কেন্ট, আমি কিন্তু এটা বলে দিয়েছি, নামটা বলেছি বান্ডল অফ কেন্ট, প্রেজেন্স অফ ডেল্টা ওয়েভ ইন দ্য ইসিজি, ইসিজি তে ডেল্টা ওয়েভ থাকবে। আর টাইপ ডাব্লিউপিডব্লিউ টাইপ এ এবং টাইপ বি। এই যে দেখেন ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম এর ইসিজি ফিচার কি? ডেল্টা ওয়েভ থাকবে,
পিআর ইন্টারভেল শর্ট হবে, কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হবে। তাহলে ইসিজির যে তিনটা ফিচার, এই তিনটাই কিন্তু আপনারা বুঝে গেছেন এতক্ষণে, ঠিক আছে? না বোঝার কিন্তু নাই। আচ্ছা, এখন কথা হলো এলজিএল এ আমি বলেছিলাম যে এভি নোডকে জাস্ট বাইপাস করে, কিন্তু মেইন ট্র্যাক্টের কাছেই থাকে, জাস্ট এভি নোডকে বাইপাস করে ফেলে, করে বান্ডল অফ হিজে কানেকশন করে ফেলে। কিন্তু ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমে দেখেন, ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমে আমি এইরকম ছবি ড্র করেছিলাম যে এখানে একটা এক্সট্রা পাথওয়ে, এইখানে। এই পাথওয়েটা দেখে কি মনে হচ্ছে? রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলের মধ্যে আমাদের এক্সেসরি পাথওয়েটা আছে বা বাইপাস কানেকশনটা আছে। কিন্তু এটা এখানে না থেকে এখানেও তো থাকতে পারে, এই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলের মধ্যেও থাকতে পারে। এইটার উপর এই বাইপাস ট্র্যাক্ট কোথায় আছে, রাইট সাইডে আছে নাকি লেফট সাইডে আছে, এটার উপর ডিপেন্ড করে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমকে দুই ভাগে ভাগ করা হয়, টাইপ এ এবং টাইপ বি। এখন দেখেন, আচ্ছা প্রথমে আসি আমরা নর্মাল ভার্সেস ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম ইসিজি। নর্মাল ইসিজি দেখেন, আগে দেখতে হবে নর্মাল ইসিজি কেমন দেখা যায়। নর্মাল ইসিজি এই যে ভালোভাবে যে কোনো একটা লিড খেয়াল করলে হবে। দেখেন তো এখানে এখানে কি কোনো ডেল্টা দেখা যায়? পিআর সেগমেন্ট আছে? পিআর সেগমেন্ট আছে এখানে? জি স্যার, আছে স্যার। কোনো ডেল্টা ওয়েভ আছে, মানে অবলিক কোনো ওয়েভ? না স্যার। তাহলে এটা একটা নর্মাল ইসিজি। আর ডাব্লিউপিডাব্লিউ ইসিজি কেমন দেখা যায়? দেখেন এই যে এইখানে দেখেন, এই যে পি ওয়েভের পরে পিআর সেগমেন্টটা অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু একটা অবলিক একটা পার্ট আছে, দেখছেন অবলিক একটা পার্ট এখানে। কি তাহলে ডেল্টা ওয়েভ আছে? আরো অন্য লিডে আমরা যদি দেখতে চাই তাহলে ডেল্টা ওয়েভ বোঝা যায় অবলিক। এইখানে যেটা হতো, এখানে আপনার খেয়াল করার যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন শার্পনেস, এই যে শার্পনেস, আমি এই শার্পনেসের কথা বলছি, এই যে যে এইটা এইটা এটা এই শার্পনেসের কথা বলছি, এই অ্যাঙ্গেলটার কথা বলছি। এটা যদি এরকম হয়, আপনার এটা যদি এরকম হয়, এই যে এখানে 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 কি কোনো শার্পনেস আছে? এখানে কিন্তু একদম মানে রাউন্ডেড হয়ে কিন্তু উঠে গেছে, দেখেন রাউন্ডেড হয়ে। এবং ডেল্টা ওয়েভ কিন্তু এইভাবেই ওঠে, বিকজ ডেল্টা ওয়েভ একটু অবলিকলি ওঠে। কিন্তু ডেল্টা ওয়েভ না থাকলে কিন্তু একদম এই যে এখানে শার্প একটা এরকম অ্যাঙ্গেল থাকতো, এখানে রাউন্ড শেপ থাকতো না। তাহলে এখন দেখেন ডেল্টা ওয়েভ কি এটাতে আছে, বোঝা যায়? বলেন কেউ। জি স্যার, ডেল্টা ওয়েভ বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। এবং এই এই ডেল্টা ওয়েভটা আপনি ম্যাক্সিমাম মানে সবগুলো লিডেই পাবেন। দেখেন কয়েকটা লিডে আপনি হয়তো বা নাও পেতে পারেন, বাট ম্যাক্সিমাম এই যে লিড 2 তে আছে, সুন্দর বোঝা যাচ্ছে, ভি 1 এ বোঝা যাচ্ছে, ভি 2 তে বোঝা যাচ্ছে, ভি 3 তে বোঝা যাচ্ছে, 4, 5, 6 এগুলো বোঝা যাচ্ছে কি। হ্যাঁ, তাহলে এটা দেখেন ডাব্লিউপিডাব্লিউ সিজি। এখন ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম টাইপ এ, আমি একটু আগে বলেছিলাম যে বাইপাস ট্র্যাক্টটা রাইট সাইডে আছে নাকি লেফট সাইডে আছে, এটার উপর ডিপেন্ড করে আপনার টাইপ এ বা টাইপ বি এটা নামকরণ করা হয়। যদি লেফট সাইডে থাকে, যদি লেফট সাইডে এই পাথওয়েটা থাকে, তাহলে ইনিসিজি যে ডাব্লিউপিডাব্লিউ টাইপে, যদি ডাব্লিউপি টাইপে কখন বলবো যদি লেফট সাইডে পাথওয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ডাব্লিউপিডাব্লিউ টাইপ এ। এবং ইসিজিতে সেটা কিভাবে বুঝবো? প্রমিনেন্ট আর ইন ভি 1 এন্ড ডেল্টা ওয়েভ ইন ভি 1। ভি 1 এ সাধারণত আর ছোট থাকে নাকি বড় থাকে এস এর থেকে? ছোট থাকে। আচ্ছা ছোট থাকে। কিন্তু যদি আমরা ইসিজিতে ডেল্টা ওয়েভ দেখতে পাই তাহলে আমরা বুঝে ফেলবো যে এটা একটা ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমের ইসিজি। আর যদি দেখি তখন আমরা দেখবো ভি 1 এর আরটা এস এর থেকে ছোট না বড়। যদি দেখি ভি 1 এর আরটা এস এর চেয়ে বড়, মানে এই যে ইনিসিজি প্রমিনেন্ট আর, যদি দেখি ভি 1 এর আরটা বড় এস এর থেকে, তাহলে সেটাকে আমরা ধরে নিব ডাব্লিউপিডাব্লিউ টাইপ এ। তাহলে অবশ্যই টাইপ বি বলতে বোঝাবে আর ছোট এস এর থেকে। ঘটনা হচ্ছে এটাই। তাহলে এইখানে বলেন এই ইসিজিতে এই যে দেখেন ডেল্টা ওয়েভ আছে, ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম আছে,
তারপর V1 এর দিকে তাকালাম, V1 এর আর এস এর থেকে এখানে বড় দেখা যাচ্ছে, তাহলে এটা কোন টাইপ, WP টাইপ এ না বি? টাইপ এ স্যার। এ টাইপ এ। আর টাইপ এই যে WW টাইপ এ তে V1 এ আর প্রমিনেন্ট থাকবে। আর টাইপ এ মানে কি, কোন সাইডে পাথওয়েটা কোন সাইডে আছে, রাইট সাইডে না লেফট সাইডে? লেফট লেফট সাইড সাইড। লেফট সাইডের পাথওয়ে। WPW সিনড্রোম টাইপ এ, ইন্ডিকেটিং লেফট সাইডের পাথওয়ে। তাহলে WPW সিনড্রোম থেকে যদি V1 এর আরটা যদি ছোট থাকে, তাহলে আমরা কি বলবো, টাইপ, কোন টাইপ বলবো, বি বি, টাইপ বি। আর পাথওয়েটা তাহলে কোন সাইডে আছে? রাইট সাইড রাইট সাইডে। নাইস। এই যে দেখেন, WPW টাইপ বি, রাইট সাইডের অ্যাক্সেসরি পাথওয়ে, ইন ইসিজি তে প্রমিনেন্ট এস ইন V1। যেহেতু এস V1 এ এসটা প্রমিনেন্ট, সেক্ষেত্রে ডেল্টা ওয়েভ আপনার মে বি নেগেটিভ অর অ্যাবসেন্ট। নেগেটিভ মানে কি নিচের দিকে থাকতে পারে, অথবা অ্যাবসেন্ট থাকতে পারে V1 এ। আদার্স লিডে আপনি ডেল্টা ওয়েভ পাবেন। দেখি এখানে কি আছে। এইখানে দেখা যাচ্ছে যে ডেল্টা ওয়েভটা আছে, কারণ পিআর সেগমেন্ট আমরা পাচ্ছি না, এবং কিউআরএস কমপ্লেক্স মোটামুটি ওয়াইড দেখা যাচ্ছে। এই যে দেখেন, পি ওয়েভ পরেই একটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল মানে ডেল্টা ওয়েভ আছে। এই যে ডেল্টা ওয়েভ আছে, তারপরে আবার এখান দিয়ে ডেল্টা ওয়েভ আছে, এই যে এখানেও ডেল্টা ওয়েভ আছে। তাহলে এটাকে আমরা প্রথমে ডায়াগনোস করলাম ডেল্টা ওয়েভ দেখে, যেটা একটা WPW সিনড্রোম। এখন আমরা তাকাবো V1 এর দিকে, যে V1 এ কি আছে, যে আর বড় নাকি এস বড়। V1 এ দেখা যাচ্ছে এস বড়, তাহলে এটা কোন WPW টাইপ, কোনটা? বি টাইপ বি। এই যে এখানে নামও লেখা আছে, দেখেন এই যে WPW প্যাটার্ন টাইপ বি। ঠিক আছে, আমার মনে হয় WPW সিনড্রোম নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। কিউএব ইন WPW, প্যাথোলজিক্যাল কিউ এর মতো কিউএব WPW সিনড্রোমের ক্ষেত্রে ইনফিরিয়র লিড গুলোতে দেখা যেতে পারে। এই ক্ষেত্রে সেটার সাথে সাথেই যদি ভালোভাবে খেয়াল করুন, যদি কোনো একটা ইসিজিতে WPW সিনড্রোম থাকে, আর যদি ইনফিরিয়র লিড গুলোতে প্যাথোলজিক্যাল কিউ থাকে, ইনফিরিয়র লিডে যদি প্যাথোলজিক্যাল কিউ থাকে, তাহলে সেটা ডায়াগনোসিস আমরা কি বলি সাধারণত? ওল্ড ইনফেরিয়র এমআই, তাই না? প্যাথোলজিক্যাল কিউ জি মানে তো স্যার ওল্ড এমআই। কিন্তু যদি ওই ইসিজিটা একটা WPW সিনড্রোমের ইসিজি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি সেটা ওল্ড ইনফেরিয়র এমআই আর বলতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হিস্ট্রি নিতে হবে পেশেন্টের, যে আপনার আগে কি কখনো হার্ট অ্যাটাক হয়েছিল কিনা, আপনার আগের কোনো বুকে ব্যথা হয়েছিল কিনা কখনো, অথবা পেশেন্ট অ্যান্টি ইসকেমিক ড্রাগ পাচ্ছে কিনা, অথবা আপনি ইকো করে একটা দেখতে পারেন। মানে এই জিনিসগুলো নিয়ে আপনাকে ইনভেস্টিগেট করে আসলে কনফার্ম হতে হবে যে এটা ওল্ড ইনফেরিয়র এমআই কিনা, বিকজ WPW সিনড্রোম নিজেই ইনফেরিয়র লিড গুলোতে প্যাথোলজিক্যাল কিউ এর মতো ফিচার নিয়ে আসতে পারে। সেটা এমআই এর কারণে না হয়, শুধুমাত্র WPW সিনড্রোমের কারণেও হতে পারে। দেখেন, pathological cue like QA may be seen in inferior leads with WPW. That's probably not from MI but due to WPW. তাহলে WPW সিনড্রোমের ECG তে যদি দেখেন, এই যেখানে কি আছে, 2 তেও কি আছে প্যাথোলজিক্যাল কিউ, 3 তেও প্যাথোলজিক্যাল কিউ আছে, AVF এও প্যাথোলজিক্যাল কিউ আছে। তাহলে আর এই ইসিজিটা কিসের ইসিজি দেখা যাচ্ছে? WPW সিনড্রোমের ইসিজি। এই যে এখানে ডেল্টা ওয়েভ আছে, এখানে ডেল্টা ওয়েভ আছে, এখানে ডেল্টা ওয়েভ আছে, এখানে ডেল্টা ওয়েভ আছে। তাহলে একটা WPW সিনড্রোমের ইসিজি তে আমি 2-3 ABB ইনফেরিয়রিটি প্যাথোলজিক্যাল কিউ পেয়ে গেলাম, তাহলে এটাকে আমি সরাসরি বলবো না যেটা ওল্ড ইনফেরিয়র এমআই। এক্ষেত্রে আমাকে বলার জন্য যথেষ্ট এভিডেন্স থাকতে হবে, পেশেন্টের আগে ইনফেরিয়র অ্যাটাক হয়েছিল কিনা, আগের কোনো ইনফেরিয়র এমআই এর ইসিজি আছে কিনা, অথবা ইকো করেছে কিনা, অথবা পেশেন্টের আগে হার্ট অ্যাটাক আছে কিনা, বা এই ধরনের মানে রিলেভেন্ট হিস্ট্রি আমরা নিয়ে দেন কনফার্ম করতে পারবো। যদি WPW না থাকতো, তাহলে আমরা বলে দিতে পারতাম যে ওল্ড ইনফেরিয়র এমআই এর একটা ইসিজি, এটাই পেশেন্টের ওল্ড ইনফেরিয়র এমআই আছে। কিন্তু WPW থাকার কারণে আমরা সেটা আর সরাসরি বলতে পারছি না, বিকজ WPW নিজেই এই ধরনের প্যাটার্ন নিয়ে আসতে পারে। এটাই হচ্ছে কথা। LGL সিনড্রোম আমরা আগেই পড়ে ফেলেছি। এই যে দেখেন LGL সিনড্রোম, এই যে এখানে একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে। সরি, আবার বলুন, আপনার নেট কানেকশনটা একটু প্রবলেম করছে, কথা কেটে যাচ্ছে, আবার বলুন।
স্যার ডাব্লিউ সিনড্রোমের পেশেন্টের হিস্ট্রিটা কেমন হবে বা কেমন? আচ্ছা আচ্ছা, ডাব্লিউবি সিন্ড্রোমের পেশেন্টের তেমন কোনো হিস্ট্রি থাকে না, হয়তো প্যালপিটেশন থাকতে পারে, সিনকোপি এরকম থাকতে পারে, বাট তেমন কোনো কিছু থাকে না। আর ডাব্লিউবি সিন্ড্রোমের পেশেন্টের সমস্যাটা হয় যেখানে, যেটা হচ্ছে সার্জিক্যাল প্রবলেম হয়, যে আপনার প্রি অ্যানেস্থেটিক চেক আপে ডাব্লিউ সিন্ড্রোম থাকলে তাকে অ্যানেস্থেশিয়ার জন্য, জেনারেল অ্যানেস্থেশিয়ার জন্য তাকে পারমিশন দেওয়া হয় না, একটা কার্ডিওলজিস্ট অপিনিয়ন লাগে। কার্ডিওলজিস্ট এই ক্ষেত্রে কিভাবে কি করবে, কারেকশন করে দিবে না কি করবে, এটা করতে হয়, এগুলো করতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। ডাব্লিউ সিন্ড্রোম, বিটা ব্লকার কন্ট্রা ইন্ডিকেটেড, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকে। এটা হচ্ছে ইম্পর্টেন্স। তাছাড়া পেশেন্টের কোনো ওরকম সিমটমস থাকে না, প্যালপিটেশন থাকতে পারে জাস্ট আর কি, আর অন্য অন্য কোনো কিছু না। আর এটার ইম্পর্টেন্স হচ্ছে এটাই ডাব্লিউপি এবং এলজিএল দুটার ক্ষেত্রেই, যে আপনার যদি অ্যানাস্থেসিয়া দেওয়া হয় তাহলে পেশেন্টের হয়তো বা কিছু নাও হতে পারে, আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। ডাব্লিউবি যেহেতু প্রি এক্সাইটেশন, এমনিতেই প্রি এক্সাইটেড, এক্ষেত্রে যদি হার্টের উপর আবার প্রেশার পড়ে, সেক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। এই জন্য ডাব্লিউ সিনড্রোম বা এলজিএল সিনড্রোম যদি থাকে, সেই পেশেন্টদেরকে সার্জারির আগে কার্ডিওলজিস্ট অপিনিয়ন নিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে এলজিএল সিনড্রোমের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, যে এলজিএল সিনড্রোমে দেখেন এই যে জাস্ট জেমস ফাইবার বা যে বান্ডেল অফ জেমস যেটাকে বলে, এই যে এভি নোডের পাশ দিয়ে একটা কানেকশন এসে বান্ডেল অফ হিজ কে কানেক্ট করবে, এই যে বান্ডেল অফ হিজ কে কানেক্ট করবে, যার কারণে মেইন ট্র্যাকটাই থাকতেছে, মানে বান্ডেল অফ হিজ দিয়েই কিন্তু ভেন্ট্রিকুলে যাচ্ছে, মেইন ট্র্যাকটি যাচ্ছে, জাস্ট এভি নোড কে ওভারলোক করে যাওয়ার কারণে এভিনোডাল যে ডিলে সেটা আর হচ্ছে না। আর তার কারণে আমরা শুধুমাত্র পিয়ার সেগমেন্টটা পাচ্ছি না। আর তার কারণে ইসিজিতে কি কি পাচ্ছি সেটা তো আমরা জানি, যে প্রি এক্সাইটেশন থ্রু দ্য বান্ডেল অফ জেমস দেয়ার ইজ নো ডেল্টা ওয়েভ, কোনো ডেল্টা ওয়েভ পাবো না। বিকজ ডেল্টা কেন পাবো না আমাকে কেউ বলতে পারবেন? এলজিএল এ কেন পাবো না, ডাব্লিউ তে কেন পাচ্ছি? আমি যে ছবি এঁকে দেখাই দিলাম, বলেন একজন। স্যার এলজিএল এর ডেল্টা ওয়েভটা থাকবে না, কারণ হচ্ছে দুইটা ভেন্ট্রিকুলার স্যার একই সাথে ওয়েভটা ইম্পালসটা যাচ্ছে। হ্যাঁ, যখনই যে কোনো ভাবেই যদি দুইটা ভেন্ট্রিকল একই সাথে ইম্পালস পায়, তাহলে আমাদের কিউরাস কমপ্লেক্স একদম নর্মাল হবে। নর্মাল বলতে আমরা যেটা সাধারণত ন্যারো বলি, যেহেতু অ্যাবনর্মালকে আমরা ওয়াইড বলছি। আর যদি কোনো একটা যদি আগে পাওয়া শুরু করে, তাহলে সেই কিউরাস কমপ্লেক্সটা ওয়াইড হবে। আর কিউরাস কমপ্লেক্স ওয়াইড হতে হলে ওখানে যদি আপনার যদি সোজাসুজি উপরে উঠে যেত, অবলিকলি না উঠে, তাহলে কি আর কিউরাস কমপ্লেক্স ওয়াইড হতো না। যার কারণে কিউরাস কমপ্লেক্স কে ওয়াইড করার জন্যই কিন্তু অবলিকলি উপরে উঠতে চাচ্ছে। অবলিকলি উপরে উঠতে চাওয়ার কারণেই ওই অবলিক যে পার্টটা, সেটাকে আমরা ডেল্টা ওয়েভ হিসেবে নাম দিচ্ছি। তারপর আবার একটু অবলিক হয়ে আবার সোজা এখানে উপরের দিকে উঠে যাচ্ছে, কারণ ততক্ষণে আবার মেইন ট্র্যাক দিয়ে ইকুয়ালি মেইন যে ইম্পালস ফ্লোটা সেটা পেয়ে গেছে দুইটা ভেন্ট্রিকল। ক্লিয়ার না বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তখন আবার সোজা উপরে উঠে যায়, এই জন্য শুধুমাত্র অবলিক একটা ওয়েভ আমরা নিচের দিকেই পাই। আচ্ছা, এলজিএল সিনড্রোমে তাহলে কি কি ইসিজি পিকচার পাচ্ছি? নো ডেল্টা ওয়েভ। দেখেন এলজিএল সিনড্রোমে নো ডেল্টা ওয়েভ। ন্যারো কিউরাস কমপ্লেক্স ন্যারো বা নর্মাল। পিয়ার ইন্টারভ্যাল শর্ট, শুধুমাত্র পিয়ার ইন্টারভ্যালটা শর্ট পাচ্ছি এলজিএল সিনড্রোমে। আচ্ছা, তাহলে পিয়ার ইন্টারভ্যালের উপর যদি আমরা যদি ইসিজি কে ক্লাসিফাই করি, দেখেন পিয়ার ইন্টারভ্যাল এটা আমাদের হতে পারে নর্মাল, শর্ট, লং। যদি নর্মাল থাকে তাহলে তো নর্মাল ইসিজি, যদি শর্ট থাকে তাহলে আমরা কি বলছি এটাকে, সেই ইসিজিটাকে জাস্ট পিয়ার ইন্টারভ্যাল শর্ট কি বলছি? এলজিএল সিনড্রোম স্যার। এলজিএল সিনড্রোম। পিয়ার ইন্টারভ্যাল লং মানে প্রলং আর কি, প্রলং বলে যেটাকে, ধরেন প্রলংড। পিয়ার ইন্টারভ্যালের নর্মাল ভ্যালু কত? পিয়ার ইন্টারভ্যাল নর্মাল ভ্যালু হচ্ছে 3 to 5 মিলিমিটার। তাহলে যেটাকে নর্মাল বলছি সেটা 3 to 5 মিলিমিটার মধ্যে, যেটাকে শর্ট বলছি, শর্ট পিয়ার ইন্টারভ্যাল বলছি, সেটা মানে এলজিএল মানে সেটা অবশ্যই শর্ট বলতে 3 এর কম, 3 এর চেয়ে কম, পিয়ার ইন্টারভ্যাল 3 এর কম। প্রলংড মানে
5-এর বেশি, 5-এর বেশি বা প্রলং পিয়ার ইন্টারভেল থাকলে সেই ইসিজিটাকে আমরা কি বলি, বলতে পারবেন কেউ? ফার্স্ট ডিগ্রি হার্ট ফার্স্ট ডিগ্রি ব্লক। হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। তাহলে সুন্দর না, কোরিলেশনটা বুঝতে পারলেন? পিয়ার ইন্টারভেল 5-এর বেশি হলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, পিয়ার ইন্টারভেল 3 থেকে 5-এর মধ্যে হলে নর্মাল, পিয়ার ইন্টারভেল 3-এর কম হলে এলজিএল সিনড্রোম। ওকে, এলজিএল সিনড্রোম এই যে দেখেন নর্মাল ইসিজি, এটা তো নর্মাল ইসিজি, এর আগেও আমি দেখিয়েছি। আর এলজিএল সিনড্রোম দেখেন এই যে কোনো পিয়ার সেগমেন্টই নাই, কোনো পিয়ার সেগমেন্টই নাই, পিয়ার ইন্টারভেল 3-এর চেয়ে কম হবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, যে পিয়ার সেগমেন্ট যদি অ্যাবসেন্ট থাকে কিন্তু পিয়ার ইন্টারভেল যদি 3 থেকে 5-এর মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা এলজিএল বলতে পারবো না, কারণ এলজিএল হইতে হলে আমাদের শর্ট পিয়ার ইন্টারভেল লাগবে, পিয়ার ইন্টারভেল 3-এর চেয়ে কম হইতে হবে, এটা হচ্ছে আমাদের আসল। তাহলে এখানে দেখেন 3-এর চেয়ে কমই মনে হচ্ছে, কারণ এই যে লার্জ স্কয়ার এই এত বড় যদি 5 মিলিমিটার হয় তাহলে এটা আপনার 3-এর চেয়ে কমই হবে। দেখেন এই যে এটা কত হয়, 2 মিলিমিটার মতো মনে হয়। এটা যদি টোটালটা যদি 5 হয় তাহলে এইটুক এইটুক জাস্ট এটা 3-এর চেয়ে কমই হবে। আচ্ছা ওকে, এটা হচ্ছে আমাদের এলজিএল সিনড্রোম, মানে পিয়ার ইন্টারভেল, এবং খুব সহজে চোখে পড়বে এইভাবে যে পিয়ার সেগমেন্ট সাধারণত থাকেই না, পিয়ার সেগমেন্ট থাকে না, সেজন্য একদম পি ওয়েভটা কিউআরএস কমপ্লেক্সের সাথে লেগে যায়, এটা হচ্ছে এলজিএল সিনড্রোম। এই যে দেখেন পিটা কিউআরএস কমপ্লেক্সের সাথে লেগে যায় কিন্তু কোনো ডেল্টা ওয়েভ থাকবে না। আচ্ছা, এখন আসি আমরা পিডিয়াট্রিক ইসিজি। পিডিয়াট্রিক ইসিজি মানে বাচ্চাদের ইসিজি, এটা জানা এই কারণেই দরকার যে আমরা এতদিন ধরে ইসিজির যে প্যাটার্ন গুলো বা যে কন্ডিশন গুলো আমরা জেনে এসেছি, ধরেন অ্যারিথমিয়া, বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া, কখন আমরা বলি সাইনাস ট্যাকিকার্ডিয়া, কখন সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলি, আহ ধরেন হার্ট রেট 100-এর উপরে গেলে আমরা বলি ট্যাকিকার্ডিয়া, 60-এর নিচে গেলে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। তারপর হচ্ছে আরভিএইচ, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, এগুলো এতদিন ধরে যত ক্রাইটেরিয়া আমরা পড়ে এসেছি এগুলো সব হচ্ছে কাদের জন্য, বাচ্চাদের জন্য না অ্যাডাল্টদের জন্য? এটা অ্যাডাল্টদের জন্য। আমরা এতদিন যা পড়েছি সব অ্যাডাল্টদের হিসাব, কিন্তু বাচ্চাদের হিসাব অ্যাডাল্টদের থেকে একটু আলাদা। যখন আপনি একটা বাচ্চার ইসিজি করবেন তখন যদি অ্যাডাল্ট হিসাব করেন, অ্যাডাল্ট কাউন্ট করেন, তাহলে আপনার ডায়াগনোসিসটা ভুল হবে। কারণ কিছু কিছু জিনিস আছে যেটা অ্যাডাল্টদের জন্য প্যাথোলজি কিন্তু বাচ্চাদের জন্য সেটা নর্মাল ফিজিওলজি। এই জন্য বাচ্চাদের জন্য কিছু জিনিস আপনাদের একটু জেনে রাখতে হবে যে কোনগুলো আমরা বাচ্চাদেরকে অ্যাবনর্মাল পেলেও আমরা সেটাকে নর্মাল হিসেবে নিব। এই যে এখানে পিডিয়াট্রিক ইসিজি, যে কোন জিনিসগুলো কোন এইজে নর্মাল হিসেবে আমরা নেই, নর্মাল হিসেবে নেই মানে কি, অ্যাডাল্টে অ্যাবনর্মাল কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কোন বয়সে কোনগুলোকে আমরা নর্মাল হিসেবে নেই। অ্যাট বার্থ, জন্মের সময় সাইনাস ট্যাকিকার্ডিয়া, মানে অ্যাডাল্ট হিসেবে যেটা আমরা বলি যে 100-এর বেশি হার্ট রেট, সেটাকে সাইনাস ট্যাকিকার্ডিয়া। তারপর রাইট এক্সিস ডেভিয়েশন, ডোমিনেন্ট আর ইন ভিওন, ডোমিনেন্ট আর ওয়েভ ইন ভিওন হলে আমরা কি বলি বলেন তো, মানে আর ইজ গ্রেটার দেন এস ইন ভিওন, আরভিএইচ, রাইট রাইট ভেন্ট্রিকুলার। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। হ্যাঁ, তার মানে আরভিএইচ টাকে আমরা অ্যাট বার্থে কিন্তু নর্মাল হিসেবে নিচ্ছি। দেখেন ডোমিনেন্ট আর কে আমরা নর্মাল হিসেবে নিচ্ছি বাচ্চা জন্মের সময়। ডিপ এস ওয়েভ ইন ভি6, মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে যে ভি1 এর আর বড় আর ভি6 এর এস কিন্তু ডিপ, একই জিনিস হয়ে গেল। টি ওয়েভ ইনভার্সন ইন ভি1 থেকে ভি4 এর ক্ষেত্রে যদি সিমেট্রিক্যাল টি ইনভার্সন থাকে, যেটাকে আমরা বলি ইসকেমিক টি ইনভার্সন, সেরকম যদি থাকে, তাহলে এই ব্যাপারগুলোকে যদি একটা অ্যাডাল্ট পারসন হতো, তাহলে আমরা যার সাইনাস ট্যাকিকার্ডিয়া বলতাম, রাইট এক্সিস ডেভিয়েশন বলতাম, ডোমিনেন্ট আর হলে আমরা আরভিএইচ বলতাম, টি ওয়েভ ইনভার্সন হলে আমরা অ্যান্টেরিয়র ইসকেমিয়া বলতাম, অথবা আপনার যে ওয়েলেন টাইপ বি, মনে আছে না আপনাদের, ওয়েলেন টাইপ বি অ্যান্টেরিয়রতে আপনার ডিপ সিমেট্রিক্যাল ইনভার্সন। তো এই ব্যাপারগুলো অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা অবশ্যই প্যাথোলজি হিসেবে ধরতাম, বাট অ্যাট বার্থ যখন যে বাচ্চাটা মাত্র জন্মগ্রহণ করেছে তার ক্ষেত্রে এই জিনিসগুলো নর্মাল, তার ক্ষেত্রে আপনি এটাকে প্যাথোলজি হিসেবে ধরতে পারেন না, তার জন্য এটা ফিজিওলজি। 1 বছর বয়সে কি থাকবে, মোটামুটি সেম জিনিসগুলোই থাকবে, একই জিনিস। কোনটা বাদ গেল, সাইনাসটা ডিপেস, এই একই, ওটা এটা তেমন কোনো কিছু না, বিকজ এটা আরভিএইচ ইন্ডিকেট করছে, এটাও আরভিএইচ ইন্ডিকেট করছে।
2 বছর বয়সে 2 বছর বয়সে মোটামুটি সবকিছু নর্মাল হয়ে যাবে, শুধুমাত্র টি ওয়েভ ইনভার্সনটা থাকবে। V1 থেকে V2 3 এই রিজিয়নে টি ওয়েভ ইনভার্সনটা থাকবে। দেখেন নর্মাল এক্সিস, এস ওয়েভ গ্রেটার দেন, এই যে অ্যাডাল্টের ক্ষেত্রে এস ওয়েভ গ্রেটার দেন আর ইন V1 এ অ্যাডাল্টের ক্ষেত্রে আর এর চেয়ে এস বড় থাকে। আর বাচ্চাদের ক্ষেত্রে 2 বছরের আগ পর্যন্ত আরটা বড় থাকতে পারে, এবং 2 বছর বয়সে বাচ্চাদের এসটা কিন্তু বড় হয়ে যাবে, V1 এ অ্যাডাল্ট প্যাটার্নে চলে আসবে। মানে আরভিএইচ এর যে কথাটা আমরা বলছিলাম, যে 2 বছর বয়সে কিন্তু আর মানে আরটাকে আর বড় দেখা যাবে না ফিজিওলজিক্যালি, এজটা বড় হয়ে যাবে। তাহলে 2 বছরের বাচ্চার বা 2.5 বছরের বাচ্চার যদি আর বড় থাকে, তাহলে ডায়াগনোসিস কি হবে V1 এ? 2 বছর বয়সে এজটা তো নর্মালি, এটা এটা হচ্ছে আপনার নর্মাল ক্রাইটেরিয়া পড়ছি। 2 বছর বয়সের জন্য এগুলো নর্মাল। 2 বছর বয়সে যদি V1 এ এজটা বড়, এই যে এস গ্রেটার দেন আর থাকে, তাহলে এটা যদি নর্মাল হয়, তাহলে তার যদি আরটা বড় থাকে, তাহলে সেটা ডায়াগনোসিস কি বলবো V1 এ? আরভিএইচ বলবো না? আরভিজি স্যার। হ্যাঁ, কিন্তু এই একই ঘটনা যদি 1 বছর বয়সে হয়, 1 বছর বয়সের জন্য তো আর ডমিনেন্ট থাকবে নর্মালি, আরভিএইচ বলতে পারবো? না। বলতে পারবো না। তাহলে 2 বছর বয়সে গিয়ে মোটামুটি সবকিছু এক্সেসও নর্মাল হয়ে যাবে, সবকিছুই ঠিক হয়ে যাবে, শুধু টি ইনভার্সনটা থাকবে না। 5 বছর বয়সেও মোটামুটি তাই, যে সবকিছুই ঠিক আছে, শুধু টি ইনভার্সনটা থেকে যাবে, 5 বছর বয়সে পরেও থেকে যাবে। এটা মোটামুটি বলা যায় যে 10 বছর বয়স পর্যন্ত টি ইনভার্সনটা V1 V2 V3 তে টি ইনভার্সনটা থেকে যাবে। 10 বছর বয়স পর্যন্ত আমরা টি ইনভার্সন থাকলে সেটা আমরাকে অ্যাবনর্মাল বলবো না। অ্যাডাল্ট প্যাটার্ন চলে আসবে 10 বছর বয়সে, মানে টিটা নর্মাল হয়ে যাবে, অ্যাডাল্ট প্যাটার্নে টিটা নর্মাল। তবে এই টি ইনভার্সনটা অনেক সময় 15-16 বছর পর্যন্ত থাকে, বা 20 বছর 22 বছর 23 বছর এই বয়সগুলোতেও থাকে। তখন আমরা তাকে বলি পারসিস্টেন্ট জুভেনাইল টি ইনভার্সন। মানে যে 10-15 বছর বয়সে, এই যে এখানে যে 10 বছর আছে না, এইটা আসলে 15-16 বছর পর্যন্ত ইউজুয়ালি থাকে। ধরে নিলাম আমরা 15 ধরে নিলাম, 15 বছর বয়স পর্যন্ত আপনার 15 বছর বয়স পর্যন্ত টি ইনভার্সনটা থাকতে পারে। এরপরে গিয়ে তো টিটার ইনভার্সন থাকার কথা না, তারপরে অ্যাডাল্ট প্যাটার্ন চলে আসার কথা, মানে নর্মালি। কিন্তু 20 বছর বয়সে যদি কারো টি ইনভার্সন পাই, সেক্ষেত্রে যদি ওই পেশেন্টের কোনো সিমটমস না থাকে, কোনো সমস্যা টমস্যা কিছুই না থাকে, ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট যদি ভালো থাকে, কোনো কমপ্লেন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 20 বছর বয়সে সেটাকে বলে ধরে নিতে পারি যে ওই বাচ্চাকালের যে টি ইনভার্সনটা ছিল ওইটাই পারসিস্ট করে গেছে, নতুন করে এখানে কোনো প্যাথোলজি হয় নাই। আর বাচ্চাকালের টি ইনভার্সন কিন্তু আমরা বলতেছি জুভেনাইল টি ইনভার্সন, পারসিস্ট করে যাওয়ার কারণে ওটাকে আমরা বলছি পারসিস্টেন্ট জুভেনাইল টি ইনভার্সন। আর এই টি ইনভার্সন কিন্তু ইয়াং ফিমেলদের জন্য কিন্তু 30 ইয়ার্স বা 35ও বলে, 30 to 35 ইয়ার্স এজ পর্যন্ত কিন্তু আবার V1 থেকে V3 পর্যন্ত নর্মালি আমরা নেই ইয়াং ফিমেলদের ক্ষেত্রে নর্মালি। আর ইয়াং পুরুষদের ক্ষেত্রে, মানে মেলদের ক্ষেত্রেও, মেলদের ক্ষেত্রে আমরা সাধারণত নর্মালি নেই না, কিন্তু যদি তার কোনো সিমটমস বা কোনো কিছুই না থাকে, তাহলে আমরা সেটাকে পারসিস্টেন্ট জুভেনাইল টি ইনভার্সন বলতে পারি। বুঝতে পারছেন? তাহলে পুরুষ পুরুষ রোগীর ক্ষেত্রে 20 বছরের পরে গিয়ে যদি টি ইনভার্সন পাই V1 2 3 এই রিজিয়নে, ইসকেমিক টি ইনভার্সন মানে সিমেট্রিক্যাল টি ইনভার্সন, তাহলে পেশেন্টের সমস্যা আছে কিনা আমরা চেক করব। পেশেন্টের কোনো কষ্ট হয় কিনা, সিমটমস আছে কিনা, পেইন আছে কিনা, তারপর ব্রেথলেসনেস হয় কিনা, বা ডিসকমফোর্ট হয় কিনা, এক্সারসাইজ আপনার ইনটলারেন্স আছে কিনা, সেক্ষেত্রে ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট করব, দরকার হলে আমরা ইকো করতে পারি। সবকিছুই যদি নর্মাল হয়, তাহলে সে পেশেন্টকে আমরা বলে দিব এটা নর্মাল ভেরিয়েন্ট। নর্মাল ভেরিয়েন্ট কি? ওই ভেরিয়েন্ট কি? জুভেনাইল টি ইনভার্সনটা পারসিস্ট করে গেছে, পারসিস্টেন্ট জুভেনাইল টি ইনভার্সন। আর একটা ইয়াং ফিমেলের ক্ষেত্রে, আছে আমরা আরো ক্যাজুয়ালি আমরা টি ইনভার্সনটাকে পারমিট করি আপনার 30 ইয়ার্স এজ পর্যন্ত, 30 বছর বয়স পর্যন্ত আমরা পারমিট করি যে না, ইয়াং ফিমেলদের এটা থাকতে পারে V1 V2 তে। একটা ইয়াং ফিমেল 26 বছর বয়স, তার কোনো কমপ্লেইন নেই, তার কোনো হাইপারটেনশন ডায়াবেটিস মেলাইটাস নেই, বা ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ নেই, তার ক্ষেত্রে V1 থেকে V2 তে আমরা টি ইনভার্সন পেলাম। V1 থেকে V2 আসলে V3 V4 গেলে একটু আসলে সমস্যাই। V1 থেকে V2, এই যে মনে রাখবেন V1 থেকে V2 তে টি ইনভার্সন পেলাম, ইয়াং ফিমেল 26 থেকে 27 বছর বয়স, তার কোনো সমস্যা নেই, কোনো রিস্ক ফ্যাক্টর নেই, তাহলে এই পেশেন্টকে আমরা নর্মালি ছেড়ে দিব।
এটা একদম মানে এই পেশেন্ট, কারণ আমরা জানি যে ইয়াং ফিমেলদের এটা থাকতে পারে, বাট 35 ইয়ার্স এর পরে গিয়ে যদি থাকে তাহলে আমাদেরকে একটু ভালোভাবে খোঁজ খবর নিতে হবে তার সমস্যা আছে কিনা। দরকার হলে ইকোকার্ডিওগ্রাম পর্যন্ত আমরা করব, ইটিটি করব, ইকোকার্ডিওগ্রাম এগুলো সবকিছুই করব, বা অ্যানজিওগ্রামও যদি দরকার হয় আমরা করতে পারি। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। ওকে। ইসিজি অফ 1 মান্থ ওল্ড চাইল্ড, 1 বছর বয়সের ক্ষেত্রে দেখেন, এই যে দেখেন আমি কি বলছিলাম, 1 বছর বয়সে মানে 1 মাস, 1 মান্থ মানে অ্যাট বার্থ আর কি, 1 মাস যেটা সেটা নিওনেটেড। তো দেখেন এই যে সাইনাস ট্যাকিকার্ডিয়া, রাইট এক্সিডিভিশন, আরবিএইচ এর মতো ডমিনেন্ট আর এগুলো সব আবার টিওএম ইনভার্সন, এগুলো সব কিন্তু নর্মাল। সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে, ভি1 এ আর বড়, তারপর এখানে রাইট এক্সিডিভিশন যদিও নাই, টি ইনভার্সন কিন্তু আছে, ভি1 ভি2 তে টি ইনভার্সন আছে দেখেন, এই যে ভি2 তে টি ইনভার্সন কিন্তু আছে। তাহলে এটা 1 মাস বয়সের একটা বাচ্চার জন্য এটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল? নর্মাল। নর্মাল। এখন হার্ট রেটে যে আমরা যে ট্যাকিকার্ডিয়া বলছি, যে কখন আমরা ট্যাকিকার্ডিয়া কত বছর বয়সে নর্মাল হিসেবে ধরবো, কতটুকু ট্যাকিকার্ডিয়ার রেঞ্জটা কার জন্য কত, মানে ওই 1 মাস বয়সের বাচ্চাকে কি আমরা আসলেই ট্যাকিকার্ডিয়া বলবো কিনা, বিকজ 1 মাসের রেঞ্জটা কত। এই যে নিউবর্ন দেখতে পাচ্ছি, নিউবর্নের রেঞ্জ হচ্ছে 110 থেকে 150 বিট পার মিনিট। তাহলে নিউবর্নের হার্ট রেটের রেঞ্জে যদি 150 পর্যন্ত হয়, তাহলে 140ও নিউবর্নের জন্য ট্যাকিকার্ডিয়া নয়, 140ও নিউবর্নের জন্য নর্মাল। 150-এর উপরে গেলে আমরা তাকে ট্যাকিকার্ডিয়া বলতে পারি। 2 বছর বয়সে 85 থেকে 125, 4 বছর বয়সে 115 পর্যন্ত, বা 6 বছরের পরে গিয়ে সেটা মোটামুটি 10 বছরে আপনার অ্যাডাল্ট প্যাটার্ন চলে আসে যে 60 থেকে 100, এটা আমাদের অ্যাডাল্ট রেঞ্জ, কিন্তু 60 থেকে 100 হার্ট রেট। 1 বছর বয়সে ওই জিনিসগুলাই, জাস্ট একটু আবার 1 বছর বয়সে আপনার ইসিজি তে কি কি থাকার কথা, এই যে দেখেন ভি1, ভি1 কোথায়, ভি1 এই যে ভি1, ভি1 এ যে আর বড়, ভি2 তে টি ইনভার্সন আছে, এইগুলো কিন্তু ট্যাকিকার্ডিয়া, এগুলো কিন্তু আমাদের 1 বছর বয়সে। রাইট এক্সিস ডিভিশন, এই যে রাইট এক্সিস ডিভিশন ওয়ানে কিউটা ইয়ার এসটা বড়, তো এই জিনিসগুলো আমার কিন্তু নর্মাল 1 বছর। বিকজ এটা কেন নর্মাল, কারণ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের সময় জেস্টেশনাল পিরিয়ড এবং জন্মগ্রহণের জাস্ট পরে বাচ্চাদের বা বেবিদের হচ্ছে আপনার রাইট ভেন্ট্রিকলটা থিকার থাকে, রাইট ভেন্ট্রিকল থিক থাকে ইন কম্পারিজন টু লেফট ভেন্ট্রিকল, বিকজ হচ্ছে তাদের পালমোনারি তখন একটা প্রেশার বেশি থাকে, তো পালমোনারি ফ্লো করতে হয়, যার কারণে রাইট ভেন্ট্রিকলটা বেশি ঠিক থাকে। কিন্তু ওই বাচ্চাটাই ধীরে 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 যখন বড় হয়, রাইট ভেন্ট্রিকলটা একটা পজিশনে গিয়ে স্টপ হয়ে যায়, মানে আর বড় হয় না, বাট বড় হয় না বলতে কি, হার্ট তো বড় হবেই, বাট ইন কম্পারিজন টু লেফট ভেন্ট্রিকল মানে রাইট ভেন্ট্রিকল অতটা ঠিক হয় না, কিন্তু ধীরে ধীরে লেফট ভেন্ট্রিকলটা বয়সের সাথে সাথে 2 বছর 3 বছর 4 5 বছর 10 বছর বয়সের সাথে সাথে লেফট ভেন্ট্রিকলটা ঠিক হয়ে যায়, অনেক বেশি ঠিক হয়ে যায়, এবং একটা পর্যায়ে গিয়ে আপনার ওই রেঞ্জটা, যে আর ওয়েভের প্রোগ্রেশন রেঞ্জ, যে ভি1 থেকে ভি6 পর্যন্ত আর ধীরে ধীরে বড় হবে, ভি1 এ আর সবচেয়ে ছোট থাকবে, বা ওই প্যাটার্নটা চলে আসে, তখন লেফট ভেন্ট্রিকলটা প্রমিনেন্ট হয়ে যায় বা ডমিনেন্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, 2 বছর বয়সের ক্ষেত্রে ওই একই জিনিস, ওই ইসিজি ওইটাই বোঝানো হয়েছে আমি যে দেখালাম যে কি কোন কোন জিনিস নর্মাল হতে পারে। 2 বছর বয়সে মোটামুটি আপনার ভি1 এ আরটা বড় হয়ে যায়, যে মোটামুটি ভি1 এর আর বড় অথবা অলমোস্ট ইকুয়াল বা বড় বলা যায়, এই পজিশনে চলে আসছে, এক্সেস ডিভিশন থাকবে না, রাইট এক্সেস ডিভিশন, আর বাকি যে ইনভার্সনটা থাকতে পারে, যে টি ইনভার্সন দেখেন, এই যে টি ইনভার্সনটা আছে। এই টি ইনভার্সনটা মোটামুটি আমরা পড়েছি যে 10 থেকে 15 বছর বয়স পর্যন্ত থাকে। 5 ইয়ার্স এই যে কি কি আছে 5 ইয়ার্স এই যে আরটা মোটামুটি বড় থাকার কথা। এখানে কি দেখাইছে দেখেন, এখানে নিচেও লেখে নাই আর কি, তো যাই হোক এটা আরটা বড়ই হবে ভি1 এর ক্ষেত্রে, কিন্তু জাস্ট টি ইনভার্সনটা অ্যালাউড 5 ইয়ার্স, এই যে শুধুমাত্র টি ইনভার্সনটা অ্যালাউড, এটা 10 থেকে 15 বছর বয়স পর্যন্ত থাকতে পারে, যে 10 বছর বয়স। ও হ্যাঁ, ঠিকই তো আছে এখানে 5 ইয়ার্স এজে এসে, কিন্তু আরটা কিন্তু ছোট, এই যে দেখেন আরটা এসের থেকে ছোট, এটা তো এক্সপেক্টেড, 5 ইয়ার্স গিয়ে আরটা ছোট। তারপরে 10 বছর বয়সে শুধু টি ইনভার্সন ছাড়া বাকি সবই অ্যাডাল্ট প্যাটার্ন চলে আসবে ভি1, এবং সেই টি ইনভার্সনটা শুধু ভি1 ভি2 এর দিকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম 10 বছরের টি ইনভার্সনটাও নাই, দেখেন টি ইনভার্সনটাও নাই, টিও পজিটিভ হয়ে গেছে, ওকে ফাইন, আর কোনো সমস্যাই নেই আমাদের এখানে। আচ্ছা এরপর ইলেকট্রোলাইট,
তাহলে এই হচ্ছে আমাদের পিডিয়াট্রিক ইসিজি প্যাটার্ন। এখানে আবার যদি আমি দেখাতে চাই যে সাইনাসটা কি, রাইট এক্সিডিভিশন, আরবিএইচ এর ফিচার গুলো এবং টিউব ইনভার্সন, এটা 2 বছর বয়স পর্যন্ত মোটামুটি এইগুলো থাকবে। 2 বছর বয়সে গিয়ে শুধুমাত্র টি ইনভার্সনটা থাকবে, 5 বছর বয়সেও তাই, শুধু টি ইনভার্সনটা থাকবে। 10 বছর বয়সে গিয়ে লাইকলি 10 বছর বয়সে গিয়ে টি ইনভার্সনটাও পজিটিভ হয়ে যাবে, বাট সেটা 15 বছর বয়স পর্যন্ত থাকতে পারে, বা এরপরেও যদি থাকে তাহলে আমরা পারসিস্টেন্ট জুভেনাইল টি ইনভার্সন বলি তাকে। স্লাইড আপনারা দেখে নিয়েছেন, আবার একটু দেখবেন ক্লাসের পরে, তাহলে আপনাদের মনে থাকবে। হাইপার ক্যালিমিয়া ইসিজি, আমরা চলে আসলাম ইলেকট্রোলাইটে হাইপার ক্যালিমিয়া এবং হাইপোক্যালিমিয়াতে। হাইপার ক্যালিমিয়াতে দেখেন কি 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 ইসিজি থাকে, টল পিকড টি ওয়েভ, টল পিকড টি ওয়েভ, পি ওয়েভ ওয়াইডেনিং পিয়ার প্রলongation, P wave widening, peer prolongation, or even P wave disappears, bradyarrhythmia and conduction block, Bezier P QRS complex, sine wave বা ventricular fibrillation। আচ্ছা, কেমন হয় টল পিকড টি ওয়েভ, কেমন হয়? এখানে টিটা টল, আচ্ছা এখানে 2 জায়গাটাতে আমি পি টল দেখালাম। এটা ধরেন টি টি ওয়েভ, এখানে ধরেন টি ওয়েভটা টল, এখানে টি ওয়েভটা টল, কিন্তু এই টি ওয়েভের মধ্যে আর এই টি ওয়েভের মধ্যে পার্থক্যটা কোথায়? এই মাথায় কি কোনো শেপের পার্থক্য আছে? জি স্যার। তাহলে আচ্ছা, আরেকটা যদি আমি এখানে আঁকি, আচ্ছা, আর এখানে দেখেন এই টিউব, এই টিউবের মধ্যে পার্থক্য কি? এই টিউবের দুইটা কি সিমেট্রিক্যাল, আর এটার কি সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল? এটা অ্যাসিমেট্রিক্যাল। অ্যাসিমেট্রিক্যাল, ওকে। তাহলে এই টিটা হচ্ছে আমাদের হাইপার ক্যালেমিয়া, এই যে এটা, আর এগুলো অন্য হিসাব। এটা আপনার হাইপার অ্যাকিউট, ওই যে হাইপার অ্যাকিউট আমরা বলছিলাম না, হাইপার অ্যাকিউট টিতে এরকম হয়। হাইপার অ্যাকিউট টি এই যে কিউরাস কমপ্লেক্সের সোজা উপরের দিকে উঠে যায়, তো যার কারণে সিমেট্রিক্যাল আর হয় না, আর মাথাটা এরকম শার্প থাকে না। এখানে দেখেন মাথাটা শার্প নেই, কিন্তু এখানে মাথাটা শার্প। এইটা কিসের মতো দেখা যায়? স্মৃতিসৌধ আছে না আমাদের, স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের ইংলিশটা কি? আমি আসলে ভুলে গেছি, কেউ বলতে পারবেন? শহীদ মিনারের ইংলিশ তো মার্টার্স মনুমেন্ট, স্মৃতিসৌধের ইংলিশটা আমি আসলে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এটা স্মৃতিসৌধ শেপ, তাই না? দেখেন সুন্দর করে সিমেট্রিক্যাল উঠে গেছে, মাথাটা শার্প পয়েন্টেড, এটা দেখা যায় স্মৃতিসৌধের মতো। আমি আমি এই জন্য এটা বলি ব্যক্তিগতভাবে, যেটা হচ্ছে স্মৃতিসৌধ শেপ। তাহলে হাইপার ক্যালিমিয়ার টিটা দেখেন টল, শার্প পয়েন্টেড মাথা, মানে শার্প পয়েন্টেড এবং টেন্ট লাইক, অনেকে বলে টেন্ট লাইক মানে তাবুর মতো দেখা যায় অনেকে। তাও একটা তাবু কিন্তু এরকম যে উপরে শার্প এবং দুই দিকে এভাবে এভাবে নেমে যায়, টেন্ট লাইক শেপ আর কি। আচ্ছা যাই হোক, টল টি এবং পয়েন্টেড মাথা, সিমেট্রিক্যাল, এটা ইম্পর্টেন্ট, সিমেট্রিক্যাল টি, পয়েন্টেড মাথা, এটা হচ্ছে হাইপার ক্যালিমিয়ার টির শেপ। আপনাদের মনে আছে কিনা, আমি এসিএস, আমার যে এসিএস এর যে পিডিএফ ফাইল ছিল, লেকচার ফাইল, সেখানে লাস্টের দিকে আমি কিন্তু বিইআর, হাইপার অ্যাকিউটি এবং হাইপার ক্যালিমিয়া টির মধ্যে একটা কম্পারিজন আমি কিন্তু দেখিয়েছিলাম একটা ছবি দিয়ে। ওখানেও খেয়াল করলে দেখবেন যে হাইপার অ্যাকিউটিটা মানে হাইপার ক্যালিমিয়া টিটা এরকম স্মৃতিসৌধের মতো শার্প পয়েন্টেড মাথা হয় এবং সিমেট্রিক্যাল হয়। এবং আপনারা দেখবেন যে যদি দেখেন এটা যদি অ্যাসিমেট্রিক্যাল হইতো, এখান থেকে যদি উঠে যেত, তাহলে কি সিমেট্রিক্যাল হতো না অ্যাসিমেট্রিক্যাল হতো বলেন তো? অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল হতো। তাহলে কিন্তু হাইপার ক্যালিমিয়া টি তো সিমেট্রিক্যাল হবে সাধারণত। সেক্ষেত্রে তাকে কোথায় গিয়ে উঠতে হবে? একটু দূরে গিয়েই তো উঠতে হবে। একটু দূরে গিয়ে উঠলে আমরা এই এসটি সেগমেন্টটা একটু ভালো দেখতে পাবো, মানে এসটি সেগমেন্টটা বড় পাওয়া যাবে।
হাইপার অ্যাকিউটিতে এসটি সেগমেন্টটা শর্ট থাকে, আর হাইপার ক্যালিমিয়াতে এসটি সেগমেন্টটা বড় পাওয়া যায়, এবং এসটি সেগমেন্ট বড় পাওয়ার কারণেই টিটা সিমেট্রিক্যাল হয়, স্মৃতিসৌধ শেপ হয়। তাহলে এটা হচ্ছে হাইপার ক্যালিমিয়ার ইসিজি। এখন হাইপার ক্যালিমিয়া শুধু টল টিটাই পাওয়া যায় না, এটার কয়েকটা স্টেপ আছে, এই যেরকম এটা একটা স্টেপ, তারপর হচ্ছে আপনার এরকম, এরকম, তারপর হচ্ছে আপনার এরকম, এরকম, এগুলো হচ্ছে হাইপার ক্যালিমিয়ার স্টেপ। যে এটা এখান থেকে এরকম, তারপর এরকম, তারপর এরকম, তারপর হচ্ছে এরকম। এই যে এই স্টেজে এসে এটাকে বলে সাইন ওয়েভ। এটা সাইন ওয়েভ, এরকম সাইনের মতো পাওয়া যায়। সাইন ওয়েভ এরকম বড় বড় করে পাওয়া যায়। একজন আমাকে কোশ্চেন করেছিল গত একটা ক্লাসে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ক্লাসে, যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভিএফ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের সাথে হাইপার ক্যালিমিয়ার যে সাইন ওয়েভ পাওয়া যায়, এটা পার্থক্য করবে কিভাবে? কে কোশ্চেন করেছিল? আছেন কি আজকে ক্লাসে আপনি? আচ্ছা, নাই। তাহলে কি কি হচ্ছে দেখেন, প্রথমে টল টি, সিমেট্রিক্যাল শার্প পয়েন্টেড টি পাচ্ছি। পি ওয়েভটা কিন্তু নর্মাল আছে, পি ওয়েভটা নর্মাল। তারপরে কি পাচ্ছি, পি ওয়েভটা ওয়াইড হয়ে গেল, পি ওয়েভটা যতটুকু আছে তত ওয়াইড হয়ে গেল, মানে কি ধীরে ধীরে পি ওয়েভটা মিশে যাচ্ছে। দেখেন আগে উচ্চতাটা বেশি ছিল, এখন উচ্চতাটা কমে গেল, কিন্তু ওয়াইড হয়ে গেল। তারপর একটা সময় দেখেন, এই যেখানে দেখেন পি ওয়েভটা নাই, পি ওয়েভ অ্যাবসেন্ট, পি ওয়েভ অ্যাবসেন্ট। তারপর একটা সময় গিয়ে কিউআরএস কমছে, এই যে এখানে দেখেন, এই যে এটা এটা যেটা আছে, এটা ধীরে ধীরে এইভাবে না উঠে একটা সময় গিয়ে এইভাবে এখান থেকে ওঠা শুরু করলো, এইভাবে এইভাবে যাওয়া শুরু করলো, মানে এরকম শুরু করে দিল, এরকম 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 শুরু করে দিল। তাহলে সে এই শেপটা আবার এখানে পেয়ে গেলাম আমরা। এটা হচ্ছে কিভাবে এই চেঞ্জ গুলো হচ্ছে, সিভিয়ারিটি অফ হাইপারক্যালেমিয়া, সিভিয়ারিটি অফ হাইপারক্যালেমিয়াতেই আমাদের এই চেঞ্জ গুলো হচ্ছে। হাইপারক্যালেমিকে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার ভাগে ভাগ করতে পারি। তো মাইল্ড, এটা হচ্ছে মাইল্ড, এটা হচ্ছে মাইল্ড হাইপারক্যালেমিয়া। মাইল্ড হাইপারক্যালেমিয়া বলতে সাধারণত কতটুকু বোঝায়, মানে 5 থেকে 5.5, তো 5.5 পর্যন্ত নর্মাল, 5.5 থেকে 6.5, না 5.5 থেকে 6 সম্ভবত, 6 পর্যন্ত মাইল্ড বলে। তারপর 6 থেকে 7 এইটুকুর মধ্যে মডারেট বলি, আর 7-এর উপরে গেলে সিভিয়ার। আচ্ছা, তাহলে যখন শুধু টলটি, এটাকে আমরা বলবো মাইল্ড, এই যেরকম পাওয়া যাবে। কিন্তু যখন সেটা পি ওয়েভ কে আঘাত করবে, পি ওয়েভ প্রায় ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে অথবা ডিসঅ্যাপিয়ার্ড পি ওয়েভ, তখন আমরা সেটাকে বলবো মডারেট। যখন পি ওয়েভ কে আঘাত করবে তখন সেটাকে বলবো মডারেট। আর যখন সাইন ওয়েভ চলে আসবে, এই যে এটা অথবা এটা, তখন আমরা সেটাকে বলবো সিভিয়ার হাইপার ক্যালিমিয়া। এখন আসেন আমরা এগুলো একটু দেখি আমাদের লেকচার কেমন বলা আছে। এই যে দেখেন, এখানে ছবিতে দেখেন স্টেজ গুলো কিন্তু দেওয়া আছে, দেখেন এই যে ছবি, এই যে এখানে এটা ভালোভাবে আঁকা হয়নি, মাথাটা হবে শার্প পয়েন্টেড। এই যে পিওএভ এর হাইটটা কমে যাবে, এটাও ভালোভাবে ড্র করতে পারেনি একটা সময়, তারপরে সাইন ওয়েভ চলে আসছে। আচ্ছা, এখানে তাহলে কি কি ইসিজি ফিচার্স আছে? টল পিকড টি মানে মাথা এরকম পিকড পয়েন্টেড থাকবে। পিওয়েভ, তারপরে যে পিওয়েভ ওয়াইডেনিং, পিআর প্রলঙ্গেশন, পিওয়েভ ধীরে ধীরে ওয়াইড হয়ে যাবে, পিআর প্রলং হবে, পিওয়েভটা যে মিশে যেতে থাকবে আইসোইলেকট্রিক লাইনের সাথে, আমি এটা বলেছি। এটা এই যে এখানে যে ইসিজি ফিচার্স গুলো আছে, এগুলো বাই আপনার সিরিয়াল, মানে গ্রেডিং মানে সিভিয়ারিটি অফ হাইপারক্যালিমিয়া অনুযায়ী এখানে সিরিয়াল করা আছে। তারপর হচ্ছে পিওয়েভ একটা পর্যায়ে ডিসঅ্যাপিয়ার করে যাবে, তারপর ব্র্যাডি অ্যারিথমিয়া চলে আসবে। ব্র্যাডি অ্যারিথমিয়া মানে কি, আপনার ওই যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হতে পারে, বা সাইনাস অ্যারেস্ট, বা এই ধরনের ফিচার আমরা পেতে পারি। ব্রেডি অ্যারিথমিয়া, কন্ডাকশন ব্লক পেতে পারি, যে ফার্স্ট ডিগ্রি ব্লক, সেকেন্ড ডিগ্রি ব্লক, এগুলো পেতে পারি। একটা পর্যায়ে কি বিজয়ের কিউরাস কমপ্লেক্স, যে এটাকে বলছি বিজয়ের কিউরাস কমপ্লেক্স, ওই যে সাইন ওয়েভ, বিজয়ের কিউরাস কমপ্লেক্স সাইন ওয়েভ যেটাকে বলি, এটাকে পাবো। আর ভিএফ,
ভিএফ মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, একটা পর্যায়ে গিয়ে ভেন্ট্রিকুলার ট্রু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে যাবে। দেখেন এই যে হাইপারকালেমিয়া, এই যে এখানে এখানে স্টেজটা বলা হয়েছে, এই যে দেখেন এই যে 5.5 থেকে ইসিজি চেঞ্জ, এই যে পটাশিয়াম রেঞ্জ 5.5 থেকে 6.5 হলে ইসিজি চেঞ্জ কি শুধুমাত্র পিকড টিউব পাবো, বাকি সব ঠিক থাকবে। 6.5 থেকে 7 এর মধ্যে যদি চলে যায় তাহলে আমরা বলবো যে কি কি পাবো, পি ওয়েভ ওয়াইডেনিং ফ্ল্যাটেনিং হবে, পিয়ার প্রলংশন, অথবা পি ওয়েভ ইভেন্চুয়ালি ডিসঅ্যাপিয়ার, মানে যখনই পি ওয়েভ কে এফেক্ট করবে, পি ওয়েভ ওয়াইড হয়ে যাচ্ছে বা পি ওয়েভ আপনার ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তখনই আমরা ধরে নিব সেটা মডারেট গ্রেড অফ হাইপার ক্যালেমিয়াতে চলে গেছে। আর এটাও আপনার মডারেটের মধ্যেই পড়ে। এই ক্লাসিফিকেশন গুলো আসলে এক এক জায়গায় এক এক রকম, কোথাও কোথাও 9, কোথাও 8-এর উপরে গেলে তাকে সিভিয়ার হাইপার ক্যালেমিয়া বলে। তো আপনারা একটা জিনিস ধরে রাখেন যে শুধুমাত্র শুধুমাত্র পিকড টি ওয়েভ থাকলে সেটা মাইল্ড হাইপারক্যালেমিয়া। তারপর পি ওয়েভ কে এফেক্ট করে যদি কোনো পি ওয়েভ কে এফেক্ট করে সাথে যদি কোনো ব্রেডিয়ারিথমিয়া থাকে, সাইনাস ব্রেডিকার্ডিয়া হতে পারে, হাইগ্রেড এভি ব্লক হতে পারে। মানে হাইগ্রেড এভি ব্লক কাকে বলে? হাইগ্রেড এভি ব্লক হচ্ছে যখন হার্ট রেট খুব সিভিয়ারলি কমে যাবে, হার্ট রেট যখন 35-এর নিচে চলে যাবে তখন তাকে হাইগ্রেড এভি ব্লক বলে। তারপরে জাংশন অফ ভেন্ট্রিকুলার এসকেপ রিদম, যখন এসকেপ রিদম চলে আসলো, অথবা স্লো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা বান্ডেল ব্রাঞ্চ ব্লক, ফেসিকুলার, এই ধরনের যে কোনো ব্লক এরিথমিয়া যদি চলে আসে টলটির সাথে, তাহলে সেটাকে আমরা বলবো মডারেট হাইপারক্যালেমিয়া। আর যখনই আপনার বিজায়ার হয়ে যাবে, কিরস কমপ্লেক্স আর পিয়ার্স কমপ্লেক্সের শেপেই থাকবে না, সাইন ওয়েভের মতো চলে আসবে, যেটা আমি দেখাইছি, তখন আমরা সেটাকে বলবো সিভিয়ার হাইপারক্যালেমিয়া। তার মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ডে শুধু টল পিকটি, মডারেটের মাঝে পি ওয়েভ এফেক্ট হবে, কোনো ব্র্যাডিয়ারিথমিয়া চলে আসবে, এবং সিভিয়ারের মধ্যে গিয়ে সাইন ওয়েভ মানে বিজায়ার কিরস কমপ্লেক্স পাওয়া যাবে, মানে ঢেউয়ের মতো। শেষ। এটা হচ্ছে আমাদের হাইপারক্যালেমিয়ার 3টা স্টেজ। দেখেন এই যে দেখেন হাইপারক্যালেমিয়া, এখানে সেরাম পটাশিয়ামটা দেখানো হয়েছে। সেরাম পটাশিয়াম যখন এই যে 2.5 এর চেয়ে কম, মানে হাইপোক্যালেমিয়ার পরে আসবো নর্মাল। এই যে নর্মাল যখন, তখন এরকম দেখা যাচ্ছে 6-এর বেশি। এই যে দেখেন কত বড় টল পিক টি হয়ে গেল, টিটা টল হয়ে গেল। তারপর 7.5-এর বেশি, এটা হচ্ছে আপনার পিআর ইন্টারভেল, এই যে বড় হয়ে গেল। পি ওয়েভটা এই যে আগের থেকে ছোট হয়ে গেছে। তারপর একটা পর্যায়ে পি ওয়েভটা দেখেন, এই যে পি ওয়েভটা অ্যাবসেন্ট হয়ে ঢেউ 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 হয়ে গেল, সাইন ওয়েভ চলে গেল। এটা মোটামুটি 9-এর উপরে গেলে এরকম পাওয়া যায়। তাহলে এই যে এটাকে বলছি আমরা মাইল্ড, এটাকে বলছি মডারেট, এটাকে বলছি সিভিয়ার হাইপার ক্যালিমিয়া। তবে এটা দিয়ে শুধুমাত্র আপনি ইসিজি দিয়ে শুধু অ্যাজিউম করতে পারবেন যে কতটুকু কোন রেঞ্জের মধ্যে আছে। অবশ্যই আপনাকে সেটা রেঞ্জটা কনফার্ম করতে হবে, মাইল্ড না মডারেট না সিভিয়ার, এটা কনফার্ম করতে হবে আপনার ইলেকট্রোলাইট করে, পটাশিয়াম করে কনফার্ম করতে হবে। আপনি একটা ধারণা করতে পারেন, অনেক সময় ঠিক হবে, ম্যাক্সিমাম টাইমই ঠিক হবে যে কোন রেঞ্জের মধ্যে পটাশিয়ামটা আছে। এখানে কি আছে বলেন, এই ইসিজিটা কিসের ইসিজি একজন বলেন তো, যদি বলেন। hyperkalemia, হাইপারক্যালেমিয়ার কি কোন গ্রেড মনে হচ্ছে দেখে? মাইল্ড হতে পারে, মাইল্ড টু মডারেট হতে পারে, যেমন পি ওয়েভ ছোট মনে হচ্ছে, বাট এটা আমরা মাইল্ডই ধরে নিচ্ছি। হ্যাঁ, পি ওয়েভ অ্যাবসেন্ট হয়ে গেলে অথবা কোনো ব্লক থাকলে তখন আমরা মডারেট ধরতাম আর কি, মাইল্ডই ধরে নিলাম। এই ক্ষেত্রে দেখেন এই যে টিটা কেমন, এটা কিসের ইসিজি? কোনো ছেলে পার্টিসিপেন্ট নাই, মেল নাই কেউ, কোনো ভাই বলেন এটা কিসের ইসিজি? টিটা দেখে কি মনে হচ্ছে? নাই নাকি? আচ্ছা, উম, কোনো ফিমেল হলেও বলতে পারেন, বলেন এটা জাস্ট। আচ্ছা ওকে, এটা হাইপারক্যালেমিয়া ইসিজি। হ্যাঁ, দেখে আমাদের মাইল্ড গ্রেডই মনে হচ্ছে, পি ওয়েভটা ভালোই আছে, কোনো রকম প্রলংড পিয়ার বা ফার্স্ট ডিগ্রি ব্লক আমরা দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে যেটা হয়েছে, ইসিজিটা ভালো খেয়াল করে দেখেন, একটা ইসিজি এখানে টিটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু টিটা সিমেট্রিক্যাল। মাথাটা ওরকম শার্প না, কিন্তু টিটা সিমেট্রিক্যাল। বাট পিওএফ নাই, দেখছেন? পিওএফ নাই, পিওএফ কিন্তু ডিসঅ্যাপিয়ার করে গেছে। তাহলে এটা একটা মডারেট হাইপার ক্যালিমিয়ার ইসিজি। টি টল টি আমরা বলি টল পিক টি, কিন্তু
আপনাদের মনে আমি যে ছবিগুলো আমি যে স্টেপগুলো আমি ড্র করেছিলাম সেই ক্ষেত্রে যখন মডারেটের দিকে চলে আসবে মানে টিটা তখনই টল থাকে যখন মাইল্ড হাইপারক্যালেমিয়া থাকে। যখন মডারেট বা সিভিয়ার দিকে চলে আসে তখন টির হাইটটা কমে যায় এবং তখন হচ্ছে পি ওয়েভ কে এফেক্ট করে বসে, পি ওয়েভ কে এফেক্ট করে, কিউআরএস কমপ্লেক্স কে এফেক্ট করে, যার কারণে আমরা ব্র্যাডি অ্যারিথমিয়া বিভিন্ন ধরনের ব্লক অ্যারিথমিয়া গুলো পেতে পারি। পি ওয়েভটা ডিসঅ্যাপিয়ার করে যেতে পারে এবং যখনই সিভিয়ার বা মানে মডারেট বা সিভিয়ার গ্রেডের দিকে চলে আসে তখন টি ওয়েভটা একটু হাইটে ছোট হয়ে যায়। তো যার কারণে এখানে টিটা একটু ছোট, টি ছোট এরকম এরকম দেখেন এখানে শেপটা বুঝবেন কিভাবে। এখানে হাইপার অ্যাকিউটের মতো টি কিন্তু নাই, হাইপার অ্যাকিউটের টি কিন্তু এখান থেকে উঠে যেত অ্যাসিমেট্রিক্যাল হয়ে, একদম কিরস কম্পাস থেকে উপর দিকে উঠে যেত অ্যাসিমেট্রিক্যাল হয়ে, কিন্তু হাইপার অ্যাকিউট টি নাই। এএসটি সেগমেন্টটা ভালোই বোঝা যাচ্ছে, টি ওয়েভটা সিমেট্রিক্যাল, টি ওয়েভটা সিমেট্রিক্যাল। ওকে, তাহলে এটা দেখে মনে হচ্ছে টি ওয়েভ সিমেট্রিক্যাল আর পি ওয়েভ নাই, পি ওয়েভ নাই, পি ওয়েভ নাই, সিমেট্রিক্যাল টি ওয়েভ, তাহলে এটা মডারেট গ্রেড অফ হাইপার ক্যালিমিয়া। এইটা কোন গ্রেড অফ হাইপার ক্যালিমিয়া দেখ, আমি এর আগে দেখাইছি বা বলে দিছি, বলেন তো কেউ। স্যার এটা মডারেট। সিভিয়ার। মডারেট কেন? বিজয়ের কমপ্লেক্স মানে বিজয়ের যখন চলে আসবে ঢেউয়ের মতো চলে আসবে তখন কি সেটা মডারেট থাকবে? সাইন ওয়েভ, এটাকে বলে সাইন ওয়েভ, এই যে এস এর মতো, এই যে সিভিয়ার হবে। সিভিয়ার, এই যে সিভিয়ার, এটা এটা এইখানে দেখেন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের সাথে এটার পার্থক্য কোথায়? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন তো এরকম, অথবা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এরকম, আর এখানে দেখেন এই যে এই চেহারাটা দেখেন, এখানে চেহারাটা দেখেন, এখানে একটা আইসোইলেকট্রিক লাইন বোঝা যায় দেখেন, এদের কোনো আইসোইলেকট্রিক লাইন নাই, এদের আইসোইলেকট্রিক লাইন যেটা এটা ভিএফ এটা ভিটি, আর এই যে পটাশিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু একটা পর্যায়ে কিন্তু এই এটাও কিন্তু এই ভিএফ বা ভিটি তে কনভার্ট করবে হাইপার ক্যালিমিয়া যদি ট্রিট না করা হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হবে কিন্তু। আচ্ছা, তাহলে এই হচ্ছে হাইপার ক্যালিমিয়ার ইসিজি আমরা দেখতে পাচ্ছি। পি ওয়েভ কিন্তু এখানে নাই, দেখেন সাইন ওয়েভ আছে, পি ওয়েভ কিন্তু নাই। এটা হাইপার ক্যালিমিয়া, সিভিয়ার হাইপার ক্যালিমিয়া। আর হাইপোক্যালিমিয়াতে চলে আসি, হাইপোক্যালিমিয়াতে চলে আসি, এখানে একটা ছবি পরে আছে মনে হয়, আমি একটু দেখাই। এই যে এখানে দেখেন পুল ইফেক্ট আর পুশ ইফেক্ট বলে যে হাইপার ক্যালিমিয়াতে টল টিটা টল হয়ে যায়, পিকড হয়ে যায়। যদি ধরেন কেউ যদি হাইপার ক্যালিমিয়া মানে কেউ যদি একটা টিকে এরকম মাথা ধরে উপর দিকে টেনে নেয় তাহলে এরকম টল হয়ে যায়, সিমেট্রিক্যাল হয়ে যায়। আর যদি টি ওয়েভ কে কেউ এরকম নিচের দিকে পুশ করে, নিচের দিকে যদি পুশ করে তাহলে কি হয়, সেই টিউবটা নিচের দিকে চলে আসলে একটা ইউ ওয়েভ ফর্ম করে, মানে তখন এই যে এইটা হয়ে যায় টি ওয়েভ আর এইটা হয়ে যায় ইউ ওয়েভ। এখন আপনারা বলতে পারেন যে এটা টি ইনভার্সন বলছি না কেন, কেন ইউ ওয়েভ বলছি? দেখেন টি ইনভার্সন যদি হতো, ভালো করে দেখেন, টি ইনভার্সন যদি হতো তাহলে এখানে কি কিন্তু গিয়ে আবার উপরে উঠতো না, এটা আইসোইলেকট্রিক লাইনেই থাকতো, এই যে এরকম। এটা হচ্ছে টি ইনভার্সন। আর কিউ ওয়েভ হচ্ছে, কিউ ওয়েভ ব্যাপারে হবে এরকম, এই যে মানে এখানেও আইসোইলেকট্রিক লাইন থেকে একটু উপরে টি ওয়েভ ফর্ম করবে, এখানেও একটা থাকবে ইউ ওয়েভ ফর্ম করবে এরকম, এই যে এরকম আইসোইলেকট্রিক লাইন। আর এখানে টি ইনভার্সনটা সরাসরি, এখানেও আইসোইলেকট্রিক লাইন, এটা আইসোইলেকট্রিক লাইনে আছে, এটা নিচে নেমে গেছে, আর এখানে আইসোইলেকট্রিক লাইন থেকে উপরে উঠে গেছে, এটাও উপরে, মানে এটা একটা ওয়েভ এটা একটা ওয়েভ, এটা টি ওয়েভ এটা ইউ ওয়েভ। আচ্ছা, হাইপোক্যালিমিয়াতে ইউ ওয়েভ পাওয়া যায় এইটাই, আর কিছুই না হাইপোক্যালিমিয়া। আর এগুলোতে কিউটি ইন্টারভেলটা প্রলংড হয়, কিউটি ইন্টারভেলের মধ্যে একটা মেজারমেন্ট আছে, ওই হিসাবে আমি যাব না, এটা কঠিন, কিউটি সি বলে, কারেক্টেড কিউটি সি ইন্টারভেল বলে। তবে নর্মালি কিউটি ইন্টারভেলের রেঞ্জটা আপনারা জেনে রাখেন, পুরুষদের ক্ষেত্রে মোটামুটি 10 মিলিমিটারের মতো হয় আর মহিলাদের ক্ষেত্রে 11 মিলিমিটারের মতো হয়, এর চেয়ে বেশি হলে আমরা তাকে বলি প্রলংড কিউটি ইন্টারভেল। আচ্ছা,
এই যে দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে মূলত যেটা দেখবো টি ওয়েভ এবং পি ওয়েভ এর মাঝখানে আর একটা ওয়েভ আছে কিনা, মানে দুইটা আর এর মাঝে তিনটা ওয়েভ বোঝা যায় কিনা। টি ইউ পি সাধারণত দুইটা আর এর মাঝে, এবং এক্ষেত্রে যেটা হবে কি, টিটা ছোট হয়ে যাবে, টি ওয়েভ থাকবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউ ওয়েভটা টি ওয়েভের চেয়ে উচ্চতায় বেশি হবে। এটা হাইপোক্যালেমিয়ার ক্রাইটেরিয়া। তাহলে আমরা সাধারণত দুইটা আর এর মাঝে একটা দেখি টি আর একটা পি, কিন্তু মাঝখানে যদি আর একটা ওয়েভ দেখি তাহলে সেটাকে আমরা বলবো ইউ ওয়েভ। এদিকে কোথায় ভালো বোঝা যাচ্ছে, অন্য কোনো লিডে হয়তো ভালো বোঝা যাওয়ার কথা। এই যেখানে দেখেন এটা হচ্ছে, এই যে এটা টি, এটা ইউ, এটা পি। এই এই যে এটা টি, এটা ইউ, এটা পি। এই ক্ষেত্রে কিন্তু দেখেন এই যে একটা ঢেউয়ের মতো ইন্ডিভিজুয়াল ওয়েভ দেখা যাচ্ছে। যখনই ইনভার্সন হতো, টি ইনভার্সন হতো, তখন কিন্তু ইনভার্সন হইলে ইন্ডিভিজুয়াল ওয়েভ বা ওই যে আমরা যেটাকে বলি যে আপনার বাইফেজিক টি যদি হইতো তাহলে এরকম কিন্তু পাওয়া যেত না। বাইফেজিক টি হলে এই যে একদম এখান থেকেই এরকম পাওয়া যেত, এখান থেকে সেটা ওয়েলাইনে বাইফেজিক টি পাই। তারপর হচ্ছে আপনার হাইপোক্যালেমিতে বাইফেজিক টি পেতে পারি, কিন্তু হাইপোক্যালেমিতে দেখেন টিটা এখানে চলে আসছে একদম এখান থেকে না, একদম এখানে এসে এখানে একটা ইন্ডিভিজুয়াল টি, তারপরে ইউ, তারপর এখানে এসে পি। আমি বোঝাতে চাচ্ছি যে সবগুলোই আইসোইলেকট্রিক লাইনের উপরে, সবগুলো ওয়েভই। যদি টিরই পার্ট হতো বাইফেজিক হয়ে তাহলে আইসোইলেকট্রিক লাইনের একটা উপরে থাকতো, আবার আরেক পার্টটা নিচে থাকতো, কিন্তু এগুলো সেখানে সবই ইন্ডিভিজুয়াল ওয়েভ হিসেবে আসছে। তো এই জিনিসটা হচ্ছে হাইপোক্যালেমিয়ার ফিচার, যে ইউ ওয়েভটা থাকে। এই যে দেখেন এখানে আরো সুন্দর বোঝা যাচ্ছে, দেখেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার টি, তারপর এটা ইউ, তারপরে যে এখানে আবার একটু উপরে উঠে গেছে, আবার এই যে এটা হচ্ছে পি। তাহলে এই যে এইটা সম্ভবত ইউ এখানে, হ্যাঁ। আর এখানে টি, এই যে এইটা টি হবে, এটা টি, এটা টি, এটা ইউ, এটা পি। এখানে যে জিনিসটা দেখবো আমরা মূলত, যে দুইটা আর এর মাঝে যদি দুইটার বেশি ওয়েভ থাকে, দুইটা থাকলেই তো একটা টি একটা পি, কোনো ঝামেলা নাই, হিসাব শেষ। কিন্তু দুইটার বেশি যদি ওয়েভ থাকে তাহলে ভালোভাবে খেয়াল করবো সেটা ইউ ওয়েভ কি না। ইউ ওয়েভ হলে মানে যদি আইসোইলেকট্রিক লাইনের উপরে ইন্ডিভিজুয়াল ওয়েভ হয় তাহলে সেটাকে আমরা হাইপোক্যালেমিয়া বা হাইপোক্যালসেমিয়াও হয়, হাইপোক্যালেমিয়া হিসেবে আমরা সাসপেক্ট করব। হাইপোক্যালসেমিয়ার দিকে আমরা যাচ্ছি না। এই যে দেখেন এখানে আছে, এই যে হাইপোক্যালেমিয়া ইসিজি, এই যে টি ওয়েভ, এটা এসটি, টি ওয়েভ এটা এসটি ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা এসটি ছিল, এটা টি, এটা ইউ, এটা পি। হ্যাঁ এই যে দেখেন, এই যে এসটি, টি, ইউ, ইউ, তারপরে এখানে পরে পি চলে আসবে। ইউটা অনেক সময় বড় হয় হাইপোক্যালেমিয়াতে টির থেকে। আচ্ছা ঠিক আছে, আপনারা হাইপোক্যালেমিয়ার ইসিজি তো বুঝতে পারলেন, কিউটি বড় হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, কিউটি প্রলঙ্গেশন হবে। দেখেন এটা কিন্তু অনেক দূরে, অনেক দূরে। এই যে দেখেন এই যে টি, কিউ এর কমপ্লেক্স তো অনেক দূরে, কয়টা ঘর হলো আমরা একটু দেখি। ইউজুয়ালি কিউটি প্রলঙ্গেশন থাকে এখান থেকে, যদি হয় কিউটি মানে কিউ শুরু থেকে এখানে ধরি 3, আর এই যে এই পর্যন্ত টি এর শেষ পর্যন্ত 3, 5, 3, 8, 2, 10 বা 11 মিলিমিটার। আপনারা কিউটি ইন্টারভ্যাল বুঝতে পারছেন? জি স্যার। কিউটি ইন্টারভ্যাল হচ্ছে কিউ এর শুরু এখানে, কিউ এর শুরু এখানে থেকে টি এর শেষ, টি এর শেষ এখানে। মোটামুটি এখানে 2 ঘর, 5, 2, 7 ঘর, 7, 3, 10, এই যে 4, এখানে 4, 11, 11 ঘর। আমি বলছি যে মেলের ক্ষেত্রে 10, ফিমেলের ক্ষেত্রে 11 নর্মাল। যদি এটা মেল হয় তাহলে তার জন্য এটা কিউটি প্রলংড। তাহলে কিউটি প্রলংড এটাও হাইপোক্যালেমিয়ার ফিচার। তার মানে হাইপোক্যালেমিয়াতে ইউ ওয়েভ জি পাওয়া স্যার। যাবে,
ইউএফ পাওয়া যাবে, টিউএফ পাওয়া যাবে, কিন্তু সেগুলো এই কিউআরএস কমপ্লেক্স থেকে একটু দূরে গিয়ে হবে, দূরে দূরে গিয়ে হবে, যার কারণে দূরে মানে কিউটি কে প্রলং করার জন্য এগুলো একটু দূরে গিয়ে হবে। তাহলে আপনারা এই জিনিসগুলো দেখলে বুঝতে পারেন যে কিউটি প্রলংড এবং টি ওয়েভ আছে, ইউএভ আছে। কিভাবে ইউএভ বুঝবো? এই যে এটা পি, এটা টি, মাঝখানে আর একটা ওয়েভ আছে ইউএভ, তাহলে এটা, এবং ইউএভটা দেখেন টি ইচ্ছে কিন্তু বড়, তাহলে এটা হাইপোক্যালিমিয়া। কিউটি প্রলঙ্গেশন মানে লং কিউটি, এটাও কিন্তু হাইপোক্যালিমিয়ার পক্ষে। যখনই দেখবেন যে এইটি ইউ একটু দূরে সরে গেছে কিউরাস কমপ্লেক্স থেকে, তখনই আপনারা এটার দিকে ডায়াগনোসিসটা করবেন। আচ্ছা, এখন আমাদের ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া নিয়ে আসলে আজকে কথা বললে অতটা বেশি ইফেক্টিভ হবে না। আপনাদের যে একটা ক্লাস আমি নিতে চাচ্ছিলাম আলাদা করে, যেটা আপনার রং ইসিজি, টেকনিক্যাল এরর যেটা, বা রং ইলেকট্রোড, ওইটার মধ্যে ডেক্সট্রোকার্ডিয়াটা চলে আসবে। ডেক্সট্রোকার্ডিয়া, রং ইসিজি এবং কার্ডিয়াক এক্সিস নিয়ে একটা বুস্টার ক্লাস নিব। ওই ক্লাসটা অনেক একটা ইয়া হবে, ভালো একটা ক্লাস হবে ইনশাল্লাহ, আমি আশা করি। ওটার জন্য লেকচার বানাইতে হবে, বানাইনি এখনো। আজকে ডেক্সট্রোকার্ডিয়ার শুধু একটু ধারণা দিচ্ছি আমি। আমাদের নর্মালি হার্ট কেমন, কোন পজিশনে থাকে? এই পজিশনে থাকে, ওকে। এরকম থাকার কারণে দেখেন, হার্ট, নর্মাল হার্টে এরকম থাকার কারণে V1 এর আর সবচেয়ে ছোট হয়, আর V6 এর অথবা 5 এর আর সবচেয়ে বড় হয়। এটা তো জানেন আপনারা, তাই না? আর ওয়েভের প্রোগ্রেশন। হুম, বলেন। জি স্যার। তাহলে হার্টটা যদি এই পজিশনে থাকে, তাহলে কি হবে? তাহলে বুঝতে পারছেন যে ডেক্সট্রোকার্ডিয়াতে হার্ট এইদিকে থাকে, তখন তাহলে V1 থেকে V6 এর আর এর প্যাটার্নটা কেমন হবে? প্রোগ্রেসিভলি ছোট হতে থাকবে, নর্মালি প্রোগ্রেসিভলি বড় হতে থাকে। দেখেন, নর্মালি আর ধীরে ধীরে V1 থেকে V6 এর দিকে যত যাবো তত আর ধীরে ধীরে বড় হতে থাকে, এটা নর্মাল হার্টের। কিন্তু ডেক্সট্রোকার্ডিয়া মানে কি? হার্টটা রাইট সাইডে আছে, হ্যাঁ, রাইট সাইডের দিকে আছে, রাইট দিকে মুখ করে আছে, সেক্ষেত্রে অবশ্যই V1 এর আর সবচেয়ে বড় হবে। যেহেতু উল্টা দিকে আছে, উল্টা হয়ে যাবে আর ওই প্রোগ্রেশনটা, ধীরে 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 আর ছোট হতে থাকবে এবং এসে আরটা সবচেয়ে ছোট হবে। তাহলে এটা একটা ডেক্সট্রোকার্ডিয়ার মানে মোস্ট কনফার্মেটরি পয়েন্ট। মনে রাখবেন, মোস্ট কনফার্মেটরি পয়েন্ট ডেক্সট্রোকার্ডিয়ার জন্য কি বলেন কেউ? B1 থেকে B6 স্যার আরটা প্রোগ্রেসিভলি ছোট হতে থাকবে। আচ্ছা, এটা না হলে ডেক্সট্রোকার্ডিয়া ডায়াগনোসিস করা যাবে না। আচ্ছা, আরেকটা কথা এখন বলি, ইলেকট্রিক্যাল ফ্লো। ইলেকট্রিক্যাল ফ্লো তো এই ডাইরেকশনে হয় না, বলেন? এসএ নোড থেকে এবি নোড হয়ে, এটা হচ্ছে কার্ডিয়াক এক্সিস বলি আমরা, কার্ডিয়াক যে কারেন্ট ফ্লো। আচ্ছা, এখন এভিআর, এভিএল 1 2, এভিএফ 3। এখন একটা নর্মাল হার্টের ইলেকট্রিক্যাল ফ্লো যেহেতু এপেক্স বরাবর থাকে, এভারেজ কারেন্টের ফ্লো মানে এদিক দিয়ে এসেই তো দুই ভেন্ট্রিকুলে যায়, কিন্তু আমরা যদি একটা এভারেজ, যদি একটা ডাইরেকশন বা একটা ফ্লো যদি ড্র করি, তাহলে দেখা যায় যে এই দিকে আসে। এটা এভারেজ এদিকে আসার কারণে শুধুমাত্র টোটাল অপোজিট, আর এই যে লিড গুলো, এভিআর লিড, এভিএল 1 2 3, টোটাল অপোজিট ভাবে এই যে ইলেকট্রিক্যাল ফ্লোর, এর টোটাল অপোজিট মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধুমাত্র কোনটা আছে বলেন তো? কোন লিডটা আছে? এভিআর। এভিআর। যার কারণে এভিআরটা আমরা একটা নর্মাল ইসিজি তে উল্টা পাই, এরকম পাই এভিআর, তাই না? আর বাকি সব কিন্তু এভিএল বা কোনোটাই কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই।
হয়তো বা ডিরেক্ট এই যে এটা লিড টু হয়তো বা 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে একই দিকে আছে, হয় এটা হয়তো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কিন্তু কোনোটা 180 ডিগ্রি নয়, যার কারণে এই সবগুলোই পজিটিভ হবে, কম বেশি করে সবগুলোই পজিটিভ হবে। আর এই যে কম বেশি করে সবগুলোই পজিটিভ হবে, আর শুধুমাত্র এভিয়ারটা নেগেটিভ হবে। কিন্তু তার এখানে কি পাচ্ছি আমরা, এভিএল এবং ওয়ান এটাও পজিটিভ পাচ্ছি, তাই না? নেগেটিভ পাবো তখনই যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার থাকবে তখন, তাহলে এগুলোও কিন্তু আমরা পজিটিভ পাচ্ছি, ভালোভাবে খেয়াল করেন। আর এটা কখন, যখন আমি একটা পেশেন্টের গায়ে প্রপারলি লিড গুলো লাগাইছি, লিড না তো ইলেকট্রোড গুলো লাগাইছি, মানে হাত পায়ে প্রপারলি লাগাইছি, চেস্টে প্রপারলি লাগাইছি, তখন হচ্ছে আমার এই জিনিসগুলো এইভাবে এই পজিশনে লিড গুলো আছে। আচ্ছা, যদি হার্ট এরকম হয়ে যায়, ধরেন ডেক্সট্রোকার্ডিয়া এই পজিশনে আছে, কিন্তু আমি তো জানি না পেশেন্ট ডেক্সট্রোকার্ডিয়া, তাই না? সেই ক্ষেত্রে আমি লিডটা বসাই দিলাম, যথারীতি বসাইছি, তাহলে এভিআর তো এখানেই থাকবে, এভিএল তো এখানেই থাকবে, 1 এখানে থাকবে, 2 এখানে থাকবে, এভিএফ এখানে থাকবে, আর 3 এখানে থাকবে। এই ডেক্সট্রোকার্ডিয়ার ইলেকট্রিক্যাল ফ্লোটা কোন দিকে? এই এপেক্স বরাবর এইদিকে না? জি স্যার। তাহলে যদি ডেক্সট্রোকার্ডিয়া হয় আর আমি যদি লিড গুলো সঠিকভাবেই লাগাই, মানে লিড গুলো সঠিকভাবে লাগাইছি মানে কি, যথা পজিশনেই আছে, এভিআর এখানে, এভিএল এখানে, কিন্তু সেই ইসিজিতে আমরা কোনটা নেগেটিভ পাবো বলেন তো? এভিএল, তারপর হচ্ছে 1 to ABF এগুলো। না, এখানে শুধুমাত্র 1, যেটা 180 বা তার কাছাকাছি যেটা থাকবে সেটাই শুধু নেগেটিভ পাবো। সেক্ষেত্রে আমাদের এই যে 1 এবং এভিএলটা নেগেটিভ পাবো, আর এভিআরটা কি পাবো? পজিটিভ। পজিটিভ। এই নেগেটিভ পজিটিভ বলতে কি পজিটিভ নেগেটিভ বুঝাচ্ছি? পি, কিউআরএস কমপ্লেক্স, টি, নাকি সবগুলোই? শুধু পি বোঝাচ্ছি, পি, শুধু পি। কেন কিউআরএস কমপ্লেক্স বোঝাচ্ছি না? এক্সেস ডেভিয়েশন মনে আছে আপনাদের? হার্ট নরমাল, এই যে দেখেন লিড 1, এটা যদি লিড 1 হয়, লিড 1 এ পি পজিটিভ, কিন্তু কিউআরএস কমপ্লেক্স নেগেটিভ হয়ে গেল, এক্সেস ডেভিয়েশনের কারণে হতে পারে না? রাইট এক্সেস ডেভিয়েশনের কারণে, বলেন? জি স্যার, জি হতে স্যার। পারে। মানে কি, লিড অন তো এই যে এরকম থাকার কথা, তাই না? এরকম থাকার কথা পজিটিভ, কিন্তু যদি লিড অন এর রাইট এক্সেস ডেভিয়েশন আমরা কি পাই? লিড অন আর ছোট হয়ে যাবে, এস বড় হয়ে যাবে, তার মানে কিউআরএস কমপ্লেক্স নিচের দিকে। আচ্ছা ওকে, লিড অন ইন্ডিকেট করে হাই ল্যাটারাল সারফেস, হাই ল্যাটারাল সারফেসে যদি কখনো এই টি ইনভার্সন কি কখনো থাকতে পারে না? টি ইনভার্সন ইসকেমিয়া হলো, এরকম থাকলো ধরেন, এটা লিড 1, সাপোজ এটা লিড 1, এই লিড 1 কি আমি ওই নেগেটিভের মধ্যে ফেলতে পারবো? কেন পারবো না? কারণ পি পজিটিভ আছে, পি পজিটিভ আছে। লিড অন কে নেগেটিভ বলতেছি, কি লিড অনের কিউআরএস কমপ্লেক্স নেগেটিভ বলছি, এটা আলাদা কথা, কিন্তু আমি বলছি যে পি ওয়েভের কথা, যেটা আমি ইলেকট্রিক্যাল ফ্লোর কারণে একটু আগে যেটা দেখালাম, পি ওয়েভটা। কেন শুধু পি নিচ্ছি? কারণ এক্সেস ডিভিশনের কারণে কিউআরএস কমপ্লেক্স কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে, সাথে যদি ওই সারফেসে ইস্কেমিয়া বা নন স্টিমুলেটেড এমআই হয়ে যায়, টি ইনভার্সন আসে, তাহলে টি কিন্তু ইনভার্টেড হতে পারে, কিন্তু পি কিন্তু নর্মাল থাকবে, পি কিন্তু নর্মাল থাকবে। তাই সবসময় আমরা কোনটা দেখবো? পি ওয়েভটা দেখবো না? আচ্ছা, জি স্যার। তাহলে ডেক্সট্রোকার্ডিয়ার 2টা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। কোন 2টা পয়েন্ট পেলাম? ডেক্সট্রোকার্ডিয়াতে 1 নম্বর পয়েন্ট, V1 থেকে V6 আর ধীরে ধীরে ছোট হবে, V1 থেকে V6 এ আর ধীরে ধীরে ছোট হবে। আর একটা কথা, এই এভিআর এর P
পি পজিটিভ হয়ে যাবে, 1 AVL এর পি নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছেন কেন কিভাবে হচ্ছে? জি স্যার। এটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়ার মেইন ফিচার। এখন এখন আমার কথা হচ্ছে, যদি হার্ট যদি এই দিকে ডান দিকেই ঘুরে থাকে, তাহলে আমাদের V1 থেকে V6 পর্যন্ত চেস্টে যে লিড গুলো লাগাইছিলাম, তখন তো হার্ট তো V6 তো একদম বাম পাশে। V6 এর পজিশন কোথায়? লেফট মিড এক্সিলারি লাইনে 5th ইন্টারকোস্টাল স্পেসে V6 এর আমরা লাগাই। কিন্তু যখন হার্টটা ঘুরে ডান দিকে চলে গেছে, তাহলে V6 হচ্ছে হার্টের থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করতেছে না? বলেন, উল্টা হয়ে গেছে হার্টটা। হার্ট চলে জি গেছে একদম জি রাইট সাইডে এফএক্স চলে গেছে, আর ওইদিকে V6 লাগাইছি লেফট মিড এক্সিলারি লাইনে। এক্ষেত্রে তাহলে ওই আপনার V1 এর আর তো বড় দেখা যাবে, এই কারণে V6 এর আরটা সবচেয়ে ছোট। এইভাবে ওই যে প্রোগ্রেশনটা উল্টা হয়ে যায়। এখন V1 এ আর যদি বড় হয়, তাহলে আমরা সেটাকে কি বলি? RVH বলি না? এই জন্য ডেক্সট্রোকার্ডিয়াতে RVH এর মতো ফিচার পাওয়া যায়। মানে RVH এর মতো কেন বলছি? V1 এ আর বড়, কিন্তু সেটা RVH নয়, সেটা ডিউ টু ডেক্সট্রোকার্ডিয়া, ডিউ টু ডেক্সট্রো পজিশন অফ হার্ট। তাহলে আবার রাইট অ্যাক্সিস ডেভিয়েশনও পাবো, মানে লিড ওয়ানে আমরা নেগেটিভ কেরোসিনোস পেতে পারি, বিকজ হার্ট রাইট দিকে চলে গেছে, অ্যাক্সিসও রাইট দিকে, আমাদের ওভারঅল অ্যাক্সিসটা রাইট দিকে আছে, পজিশন আছে, হার্টই রাইট দিকে, হার্টের অ্যাক্সিসও তো লেফট থেকে রাইটের দিকে ঘুরে গেছে। বুঝে গেছে? তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন বা RVH মানে V1 এ আর বড়, এই ফিচার গুলো পেতে পারি। তো মূলত যেটা আমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে V1 থেকে ধীরে ধীরে আরটা ছোট হতে থাকবে V6 পর্যন্ত, আর AVR এ পি পজিটিভ হবে এবং 1 AVL এ পিটা নেগেটিভ হবে। তাহলে একজন বলেন যে কোন দুইটা ক্রাইটেরিয়া আমরা মূলত ডেক্সট্রোকার্ডিয়ার জন্য দেখবো? স্যার, এক নম্বরে স্যার আমরা V1 থেকে V6 পর্যন্ত আর ওয়েভটা প্রোগ্রেসিভলি শুরু হয়েছে কিনা সেটা দেখবো, এবং এভিআর এ পিটা পজিটিভ পাওয়া যাবে এবং এভিএল এবং 1 এ পিটা নেগেটিভ থাকবে স্যার। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এখন এটা হচ্ছে সুপারফিশিয়াল একটা ধারণা, সব সময় এত সুন্দরভাবে আপনার কাছে প্রেজেন্ট করবে না, এর মধ্যে অনেক কিন্তু আছে, যদি কিন্তুর ব্যাপার আছে। এই জন্য ডেক্সট্রোকার্ডিয়া কনফার্ম করা খুবই কঠিন। ডেক্সট্রোকার্ডিয়া কনফার্ম ইসিজি দিয়ে না করে, ইসিজি দিয়ে ডাউটফুল হলে আপনি তার একটা চেস্ট এক্সরে করে ডেক্সট্রোকার্ডিয়া করবেন না। আমি দেখাই আপনাকে কি সমস্যা হতে পারে। এটা হার্ট। এখানে হার্ট ঠিকই আছে, দেখছেন? হার্ট তার নর্মাল দিকেই আছে, ডেক্সট্রো না, নর্মাল। কিন্তু এভিআর চলে আসছে এইদিকে, এভিএল আর 1 চলে গেছে এইদিকে, কিন্তু হার্টের তো ইলেকট্রিক্যাল ফ্লো তো এইদিকেই থাকবে, নর্মাল হার্ট পজিশন, হার্টের ইলেকট্রিক্যাল ফ্লো। এখন এক্ষেত্রে কোনটা পজিটিভ পাবো, কোনটা নেগেটিভ পাবো? এই যে এইটার মধ্যে 1 AVL এবং এভিআর, এই দুটার এই তিনটার মধ্যে ধরেন এটা একটা সেট, 1 এবং এভিএল আর এভিআর, তাহলে এগুলোর মধ্যে কোনটা পজিটিভ পাবো আর কোনটা নেগেটিভ পাবো? পি। স্যার, এভিএল এবং 1টা স্যার নেগেটিভ আসবে এবং এভিআরটা পজিটিভ। হ্যাঁ, তাহলে হার্ট ঠিকই আছে, কিন্তু ডেক্সট্রোকার্ডিয়ার যে একটা পয়েন্ট আমরা পাইছিলাম, 1 AVL এর পি হয়ে যাবে নেগেটিভ, এখানে কিন্তু সেটাই হয়েছে। তাহলে এটা এই ঘটনাটা কিভাবে ঘটলো? এই ঘটনাটা হলো এই কারণে যে পেশেন্টের হাত পায়ে যে লিড গুলো লাগায়, কালো, লাল, হলুদ, সবুজ, এটা উল্টাপাল্টা করে ফেলছে। রাইট হাত মানে ডান হাতেরটা বাম হাতে, বাম হাতেরটা ডান হাতে লাগায় ফেলছে, যার কারণে হার্ট ঠিকই আছে, কিন্তু এই লিড গুলোর পজিশন হয়ে গেছে অপোজিট। 1 AVL চলে আসছে বাম দিকে, ডান হাতেরটা বাম সাইড বাম দিকে, বাম হাতেরটা ডান হাতে, সো এভিআর চলে আসছে এই দিকে, 1 AVL চলে গেছে এইদিকে। এক্ষেত্রেও কিন্তু তাহলে 1 AVL এর পিটা নেগেটিভ পাবো এবং এভিআর এর পিটা পজিটিভ পাবো। কিন্তু এটা কি ডেক্সট্রো নাকি ডেক্সট্রো না, তখন তাহলে আমরা কিভাবে নিশ্চিত হব? কোনটা খেয়াল করব?
ডেক্সট্রো V1 নাকি রং? হ্যাঁ বলেন। স্যার V1 থেকে B6 পর্যন্ত স্যার আর ওয়েবটা দেখবো। ভেরি গুড। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিং পয়েন্টস ফর ডেক্সট্রোকার্ডিয়া ইজ progressively decrease of height from V1 to V6, মানে V1 থেকে V6 পর্যন্ত আর ধীরে ধীরে ছোট হবে। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ডেক্সট্রোকার্ডিয়া। তাহলে ডেক্সট্রোকার্ডিয়ার আরেকটা পয়েন্ট যেটা, যদি কোনো একটা ECG তে 1 AVL এর P নেগেটিভ, AVR এর P পজিটিভ পেয়ে গেছি, সাথে সাথে আমরা কোথায় তাকাবো? V1 থেকে V6 এ তাকাবো, যে এটা কি আপনার মানে টেকনিক্যাল ফল্ট, টেকনিশিয়ান ফল্ট করছে, উল্টাপাল্টা লাগাইছে, নাকি মানে লিড উল্টা লাগাইছে, নাকি হার্ট নিজেই উল্টা, এটা আমাদেরকে তখন কনফার্ম করতে হবে। সেইটা কনফার্ম করার জন্য আমরা V1 থেকে V6 এর দিকে তাকাবো। V1 থেকে V6 এর যদি দেখি যে আর ধীরে ধীরে V1 থেকে V6 পর্যন্ত আর ধীরে ধীরে বড় হচ্ছে, ভালোভাবে খেয়াল করেন, আর ধীরে ধীরে বড় হচ্ছে, তাহলে বুঝতে পারবো যে হার্ট লেফট সাইডেই আছে। কারণ লেফট সাইডে নর্মাল পজিশনে হার্ট থাকলে আর কিন্তু ধীরে ধীরে V1 থেকে V6 পর্যন্ত বড় হয়। তাহলে বুঝবো সমস্যাটা কার? স্যার রং ইলেকট্রিক প্লেসমেন্ট। রং ইলেকট্রোড প্লেসমেন্ট। বাট যদি দেখি যে V1 থেকে V6 আর ধীরে ধীরে ছোট হয়েছে, তখন কি বুঝবো? ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া তখন আমরা চেস্ট এক্সরে করব, কনফার্ম করবো ডেক্সট্রোকার্ডিয়া। আমরা আরেকটা জিনিস দেখতে পারি, ক্লিনিক্যালি এপেক্স বিটটা দেখতে পারি, যে আপনার যে হার্টের যে এপেক্স বিটটা, এটা লেফট সাইডে না থাকে, ডেক্সট্রোকার্ডিয়া হলে রাইট সাইডে থাকবে। স্টেথো বসায় আমরা চেক করতে পারি। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি কনফিউশন প্র্যাকটিক্যাল লাইফে যেটা হয়, যে আপনার এই যে এরকম হয়, এই যে ধরেন এটা হচ্ছে V1, V2, V3, V4, V5। V1 এ আমরা বড় পেলাম, V2 তে ছোট, V3 তে, আচ্ছা V3 তে আরো একটু ছোট করে দিই। এই যে দেখেন, V1 এ বড়, V2 তে বড়, V3 তে ছোট। এইটাকে কি বলবো আমরা? প্রোগ্রেসিভ। প্রগ্রেসিভলি স্যার ছোট হয়েছে। ছোট হয়েছে, কিন্তু প্রোগ্রেসিভলি যদি ছোটই হতো, তাহলে V3 এর চেয়ে V4 কি, V4 এর আর বড় কেন? V4 এর আর তো আরো ছোট হওয়ার কথা ছিল। মাঝে মাঝে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স বলে একটা ব্যাপার থাকে, কার্ডিয়াক রোটেশন, হার্টের রোটেশন বা পজিশনের উপর ডিপেন্ড করে আপনার ইলেকট্রিক্যাল অল্টারনেন্স পাওয়া যায়। মানে কি, মানে অল্টারনেন্স বলতে V1 2 3 4 যে এই যে নর্মালি যে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় হওয়ার কথা, একটা পর একটা ছোট হবে বা বড় হবে সিরিয়ালি, সেরকম না পাওয়া গিয়ে এলোমেলো পাওয়া যায়, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। এটাকে কিন্তু আমি ওই ডেক্সট্রোকার্ডিয়ার মতো ফেলতে পারবো না, বিকজ V4টা গিয়ে দেখতে পাচ্ছি V3 এর চেয়ে বড়। সো এটা ভালোভাবে খেয়াল করতে হবে। প্রোগ্রেসিভলি ডিক্রিজ মানে কি, ছোটই হতে হবে, এটার পরে এটা আর একটু ছোট, এটার পর আর একটু ছোট, এটা পর, মানে ছোট, বেশি ছোট হোক সমস্যা নেই, কিন্তু একটু না একটু হলেও পরেরটা ছোট হতে হবে। এটাকে বলি ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। এই ক্ষেত্রে এক্সরে করে কনফার্ম করতে হবে। এই জন্য ইসিজি দিয়ে ডেক্সট্রোকার্ডিয়া আমরা 90% বলতে পারি, কিন্তু এক্সরেটা করা উচিত। আচ্ছা, ডেক্সট্রোকার্ডিয়া মোটামুটি আপনারা ক্লিয়ার হলেন। আরো আছে ডেক্সট্রোকার্ডিয়া কথা, আরো আছে, আমি ওদিকে গেলাম না, ওটা আমরা অন্য ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। রং ইলেকট্রোড ক্লাসে এই ডেক্সট্রোকার্ডিয়া নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব। তারপর এই যে ডেক্সট্রোকার্ডিয়ার কার্ডিয়াক অ্যাক্সেস নিয়েও আমরা আলোচনা করবো এখানে। ডেক্সট্রোকার্ডিয়া ইসিজি কি আছে দেখি। আচ্ছা, ইসিজি ফিচার গুলো একটু দেখি, কোথায় ছিল? এই যে ডেক্সট্রোকার্ডিয়া ইসিজি ফিচার্স, রিভার্স প্রোগ্রেশন অফ আর ওয়েভ, বুঝছেন না এটা? নেগেটিভ জি পি ইন লিড 1 এন্ড এভিএল, বাট পজিটিভ পি ইন এভিআর ইন সাইনাস রিদম। এটাও বুঝতে পারছেন কেন সাইনাস রিদম? এটা এখানেই হচ্ছে ঝামেলা। নর্মাল সাইনাস রিদমের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি আপনাদের মনে আছে যে যে এট্রিয়াল রিদম কখনো পি ইনভার্টেড হয়, লোয়ার এট্রিয়াল রিদমে মনে আছে?
জি জি স্যার। হ্যাঁ, তখন গিয়ে তো এই যে নেগেটিভ পি ইন লিড 1 ABL এ খাটবে না, তখন তো লিড 1 ABL এই হয়ে যাবে পজিটিভ পি, কারণ ওটার ওই হার্টের আপনার ডেক্সট্রোকার্ডিয়া আছে, মানে মাইনাস মাইনাসে প্লাস আর কি, ডেক্সট্রোকার্ডিয়া আছে, আবার তারপরে এট্রিয়াল রিদমও যদি থাকে তাহলে সেইটা তো আবার নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। বুঝতে পারছেন পেঁয়াজটা কোথায় লাগছে? আচ্ছা, এই জন্য এটা হচ্ছে সাইনাস রিদম বলা হয়েছে। সাইনাস রিদম যদি এট্রিয়াল রিদম হতে পারে, সেক্ষেত্রে আপনার নেগেটিভ পজিটিভ এটা ওইদিকে যাওয়ার দরকার নেই, এটা মনে রাখেন। নেগেটিভ পি ইন লিড 1 ABL, এটা আমি ছবি এঁকে কিন্তু দেখাই দিলাম কিভাবে হচ্ছে। ECG looks like RVH and RDD but not actually RVH and RDD, এটা বুঝতে পারছেন? 3 নম্বর পয়েন্ট জি কে স্যার। বুঝেন নাই? ওই যে V1 এ আর বড় তো ওই জন্য RVH এর মতো মনে হচ্ছে, বাট কিন্তু তো আসলে RVH না, হার্ট নিজেই আসলে রাইট সাইডে ঘুরে গেছে। আর এটা রাইট এক্সাইটেশন মানে কি, হার্ট নিজেই রাইট সাইড, রাইট দিকে অ্যাঙ্গেল করে আছে, কর্নার করে আছে, তো ইলেকট্রিক্যাল ফ্লো তো রাইট দিকেই যাবে। তখন আমরা এই ECG তে রাইট এক্সাইটেশনের মতো ফিচার পেতে পারি, পাবো, ইউজুয়ালি পাবো। আচ্ছা, ডেক্সট্রোকার্ডিয়া এখানে দেখি। আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে? 1 এর পি কি আছে এখানে? পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। AVL? নেগেটিভ এভিআর পজিটিভ, এভিএল এভিএল নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা শোনেন না, ভালোভাবে খেয়াল করেন। 1 এর পি নেগেটিভ, AVL এর পি নেগেটিভ। আমার যখনই আমি 1 এর পি নেগেটিভ দেখলাম, তখনই আমার মাথায় ক্যাচ করলো এটা কোনো অ্যাবনর্মালিটি কিনা। এটা ফার্স্ট অফ অল এটা রিদম অ্যাবনর্মালিটি কিনা, যে অ্যাট্রিয়াল রিদমেও কিন্তু 1 এর পি নেগেটিভ হয়, হয় না? জি, বলেন। লো অ্যাট্রিয়াল। হ্যাঁ, লো অ্যাট্রিয়ালে নেগেটিভ পি তো হয়, তাই না? জি জি। কিন্তু সেক্ষেত্রে কি শুধু 1 এর হয়? 2, 3 AVF সবারই হবে। তাহলে দেখি 2 তে কিন্তু নাই, 3 তে পজিটিভ, মানে 2 তেও পজিটিভ, নেগেটিভ নাই, 3 তেও পজিটিভ, AVF এ পজিটিভ। তাহলে কি এটা আমি রিদমের সমস্যা বলতে পারতেছি? না, এটা সাইনাসি। হ্যাঁ, রিদম সাইনাস। তাহলে ঘটনা গোলমাল অন্য জায়গায় আছে। তার মানে প্রথমে আমি 1 এ নেগেটিভ পি পেলাম, AVL এ নেগেটিভ পি পেলাম, তখন আমি খেয়াল করবো যে বাকি 2, 3 AVF এ কি আছে। যদি 2, 3 AVF এও নেগেটিভ থাকতো তাহলে ঝামেলা শেষ, এটা হচ্ছে অ্যাট্রিয়াল রিদম পেয়ে গেলাম, ঠিক আছে না? কিন্তু 2, 3 AVF এ পজিটিভ কিন্তু 1 এ নেগেটিভ, তাহলে আমাদের কি হইতে পারে? তখন আমি এভিআর এর দিকে তাকাবো, এভিআর এর পি পজিটিভ। ওকে, এখন আমাদের কি কি ডিডি, কয়টা ডিডি মাথায় আসবে? যেহেতু রিদমটা আমরা এক্সক্লুড করে ফেলছি, 1 আর এভিআর উল্টা, এভিএল উল্টা, তাহলে আমাদের ডিডি দুইটা কি কি থাকলো এখন বাকি? রিদমটা এক্সক্লুড। স্যার এখন ডেক্সট্রোকার্ডিয়া হইতে পারে অথবা রং ইলেকট্রোড প্লেসমেন্ট হইতে পারে। সেটা দেখার জন্য কি দেখবো? V1 থেকে V6। V1 থেকে V6 দেখেন। V1, আচ্ছা V1 এর আর বড়, V2 এর আর তার চেয়ে ছোট, V3 এর আর তার চেয়ে ছোট, ছোট না হলে অ্যাটলিস্ট সমান, কিন্তু বড় নাই। V4 এর আর আরো ছোট, V5 আরো ছোট, V6 আরো ছোট। তাহলে এখন বলেন ডায়াগনোসিসটা কি? ডেক্সট্রোকার্ডিয়া। তাহলে ধরতে পারছেন ডেক্সট্রোকার্ডিয়া। আর যদি এটা এরকম থাকতো, এরকম যদি থাকতো তাহলে স্যার রং ইলেকট্রোড প্লেসমেন্ট। রং ইলেকট্রোড প্লেসমেন্ট। সুন্দর, আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এগুলো সবগুলোই হচ্ছে কি জানেন, ম্যাথমেটিক্স এর মতো কোরিলেশনের ব্যাপার, ইসি ব্যাপারগুলো। অনেকে যারা শুধু মুখস্থ করে যে আমি এটা দেখে ডেক্সট্রোকার্ডিয়া বের করবো, ওটা দেখে ডেক্সট্রোকার্ডিয়া বের করবো, কিন্তু না, কোরিলেট করতে হয়। আবার রং ইসিজি, রং ইলেকট্রোড আমি শুধু অনেকে মুখস্থ করে এইভাবে না, কোরিলেশনের ব্যাপার, যে এখানে রিদমেরও চেঞ্জ হতে পারে, ডেক্সট্রোকার্ডিয়াও থাকতে পারে, কখন কোনটা কিভাবে এক্সক্লুড করতে হবে জাস্ট কোরিলেট করতে হবে। ডেক্সট্রোকার্ডিয়া এখানে দেখি কি আছে, এই যে 1 এ নেগেটিভ পি আছে, এভিএল এ নেগেটিভ পি আছে, এভিআর এ পজিটিভ পি আছে। 1 এর কিউআরএস কমপ্লেক্স আমি কেন আমলে নিচ্ছি না? কারণ এটা এক্সেস ডেভিয়েশন থাকলে নেগেটিভ হয়ে যেতে পারে একটা নর্মাল হার্টেরও। টিটা কেন নিব না কেউ বলতে পারেন? এই যে এখানে টি ইনভার্সন আছে, এই যে দেখেন এখানে এভিএল টি ইনভার্সন আছে, কিন্তু টিটা কেন আমি কাউন্ট করছি না বলেন?
টিটা তো ইনভার্সন থাকতেই পারে, স্যার ইস্টিমিয়া থাকতে পারে। ইসচেমিয়া। হ্যাঁ থাকতে পারে। সো ডেক্সট্রোকার্ডিয়া বা টেকনিক্যাল ফল্ট অথবা এই ব্যাপারের সাথে কিন্তু ওই টি বা কিউআরএস কমপ্লেক্স অতটা রিলেটেড না, হ্যাঁ অতটা স্ট্যান্ডার্ড না যতটা পি স্ট্যান্ডার্ড। তাহলে আমরা পিটা দেখবো। ওকে, পি দেখলাম। এখন তাহলে পি এরকম নেগেটিভ পালে প্রথমে আমাদের মাথায় কি চিন্তা আসবে, রিদমটা এট্রিয়াল কিনা। যদি এট্রিয়াল রিদম হয় তাহলে তো আর সমস্যাই নাই, রিদমটা এট্রিয়াল কিনা। এবং এট্রিয়াল রিদম হয় এবং যদি B1 থেকে B6 পর্যন্ত আর ধীরে ধীরে ছোট থেকে বড় হয়, সমস্যা নেই। তাহলে দেখেন তো এটা আসলে সাইনাস রিদম নাকি এট্রিয়াল রিদম, কেউ বলতে পারবেন? সাইনাস রিদম। সাইনাস রিদম, বিকজ এই যে 3 তে আবার পজিটিভ দেখা যাচ্ছে, AVF এ পজিটিভ দেখা যাচ্ছে, পজিটিভ পি, 3 তে পজিটিভ পি। যদিও 2 তে আমরা বুঝতে পারছি না, 2 বুঝতে পারলাম না, ওকে বাদ, নেগেটিভ তো আর নাই। 3 তে পজিটিভ, AVF পজিটিভ। সো একটা এটা যদি রিদমটাই যদি নেগেটিভ হয়ে যেত, ফুল রিদমটা, তাহলে সবগুলোতেই আমরা নেগেটিভ পেতাম, 3 তেও নেগেটিভ পেতাম, AVF এ নেগেটিভ। ওকে, তাহলে শুধু 1 AVL এ নেগেটিভ। তাহলে আমরা খেয়াল করবো এখন AVR দেখি, AVR পি পজিটিভ। তাহলে আমাদের মাথায় চলে আসলো টেকনিক্যাল এরর আর ডেক্সট্রোকার্ডিয়া। এখন আমরা V1 এ দেখি, V1 এর আর বড়, V2 আর ছোট, V3 আর V3 আর যদিও একটু বড় দেখাইছে, এই যে এই দেখেন কনফিউশন, V3 আর একটু বড় দেখা যাচ্ছে, V4 এর আরো ছোট, 5 ছোট, 6 ছোট, 2 থেকে V3 বড়। এই ক্ষেত্রে আপনি তো 100% ডেক্সট্রোকার্ডিয়া বলতে পারছেন না ইসিজি দেখে। এই ক্ষেত্রে আপনার চেস্ট টেক্সট করে কনফার্ম করতে হবে। পরবর্তীতে চেস্ট টেক্সট করে দেখা গেল যে এটা একটা ডেক্সট্রোকার্ডিয়ার ইসিজি ছিল। সো আমরা বলতে পারি যে এটা মানে আপনি ইসিজি দেখে ডেক্সট্রোকার্ডিয়া আসলে কখনোই 100% বলবেন না, আপনি বলতে পারেন যে 90% ডেক্সট্রোকার্ডিয়া বা মোস্ট প্রবাবলি দিস ইজ এ কেস অফ ডেক্সট্রোকার্ডিয়া। কারণ এই যে এইসব ঝামেলা থাকে, এই যে কোনোটা বড় থাকে, আবার অনেকগুলোতে দেখা যায় কি ইলেকট্রিক্যাল অল্টারনেন্স থাকার কারণে প্রোগ্রেসিভলি আমরা ওই যে বললাম যেটা দিয়ে আমরা মনে করি যে ছোট হয়েছে আর, কিন্তু আসলে আসলে তা হয় না, ইলেকট্রিক্যাল অল্টারনেন্স থাকার কারণে এরকম হয়, যার কারণে পরবর্তীতে এক্সরে করে কনফার্ম করবেন আপনি। তো দেখা গেল এক্সরে করে দেখা গেল এটা একটা ডেক্সট্রোকার্ডিয়া ছিল। সো এই ইসিজিটা তাহলে একটা ডেক্সট্রোকার্ডিয়া। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। সূরা বাকারা, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155 156। আল্লাহ বলছেন, আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু ক্ষুধা, ভয়, ভীতি, ক্ষুধা, জান, সম্পদ, ফল ফসলের ক্ষতি দিয়ে। আর আপনি সুসংবাদ দান করুন ধৈর্যশীলদের, যারা তাদের প্রতি বা তাদের উপর কোনো বিপদ আসলে বলে অবশ্যই আমরা তো সবাই আল্লাহ তাআলারই এবং তারই কাছে ফিরে যাব। এই শব্দটার অর্থ মানে আরবি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে আমরা যে বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কিন্তু এখান থেকে আসছে, সূরা বাকারার 156 নম্বর আয়াত থেকে আসছে। যে যখন আল্লাহ বলছেন যে কোরআনে নিজে বলে দিয়েছেন যে যখন কোনো বিপদ তাদের উপর আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আসলে আমাদের উপর বিপদ আসবেই, বিপদ আসবে, এটা আল্লাহ তাআলা বলেই দিছে যে অবশ্যই বিপদ দিয়ে পরীক্ষা করবে। আরো অনেক জায়গাতে আছে, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 1 নম্বর থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তারা কি বলেছে ঈমান, তারা বলে কি মনে করে, তারা কি মনে করে যে ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? অবশ্যই আল্লাহ তাআলা জেনে নেবেন তোমাদের মধ্যে কে খাঁটি ঈমানদার, বের করে পরীক্ষা করে বের করবেন। এটা অনেক জায়গাতে আছে। তো যাই হোক, আমাদের উপর এরকম বিপদ আপদ আসবে, বিপদে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন। এখানে আল্লাহ বলছেন সুসংবাদ দিন ধৈর্যশীলদের, মানে ধৈর্যশীলদের জন্য আসলে একটা বেটার রিটার্ন থাকবে। তো এরই মাধ্যমে আমাদের দা এন্ড। থ্যাংক ইউ অল, আপনাদের কোর্সের লাস্ট ক্লাসটা হয়ে গেল। বলেন আপনাদের কোর্স কেমন লাগলো? কোর্স ভালো, সুন্দর হয়েছে, অনেক ইনফরমেশন, এখন মনে থাকলে হয় আর কি। আমি আসলে প্রথমে আমি আপনাদের একটা কথা বলি। প্রথমে যখন ইসমাইল ভাইয়ের সাথে আমার কথা হয় যে আসলে আমরা কি কি পড়াবো, কোন কোন টপিক গুলো পড়াবো, আমি ইসমাইল ভাইকে অনেক টপিক প্রস্তাব করেছিলাম। এই যে টপিক গুলো আমি পড়াইলাম এই সবগুলো, এবং এর সাথে আরো কিছু ছিল, এগুলো টপিক আমি ওনাকে বলি, উনি বলে যে মানে এতগুলো টপিক আসলে পড়লে তো হবে না, সবাই বুঝতে হবে, মাথায় রাখতে হবে। আর তাছাড়া এমনিতেও আমরা অন্য সবার থেকে আমরা অনেক বেশি টপিক আমরা ইনক্লুড করছি। তো সেই হিসেবে তারপরও কাটছাট করার পর যতগুলো টপিক আছে এগুলো আমি বলতে পারি যে আসলে এত টপিক আসলে কোথাও ইসিজি নিয়ে আলোচনা করে না। আর আমার ব্যাপারটা হচ্ছে আমি পড়াইতে গেলে দেখা যায় যে
টপিক কম হলে বা একটা জিনিস বাদ গেলে সেটা আমার নিজের কাছে ভালো লাগে না যে মিসিং হলো। এই জন্য আসলে অনেকগুলো টপিক আলোচনা করা হয়েছে। এখন পর্যন্ত আপনাদের কোনো কনফিউশন আছে কিনা আজকের ক্লাস সহ বা আগের কোনো কিছু? তাহলে আমি হয়তো বা একটু দেখা দিতে পারি, না হলে ক্লাস শেষ করে দিব। আজকের ক্লাস কেমন লাগলো? হ্যাঁ, আজকের ক্লাস অনেক ভালো হয়েছে, Perfect. মাশাআল্লাহ, Perfect. ভালো হয়েছে। ওকে, তাহলে শেষ করে দিচ্ছি। আহ কারো মনে হয় কোনো কনফিউশন নাই? যাক, কনফিউশন না থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। মোবাইল দিয়ে ক্লাস নিলে কেমন হয়, সব জায়গায় তো ল্যাপটপ দিয়ে নেয়।